ম্যাডাম এখনো জয়েন করেনি, ম্যাডাম জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দিই। যদি কারো কোথাও কোনো কিছু কোশ্চেন থেকে অবশ্যই জেনে নিও ম্যাডামের থেকে। ম্যাডাম জয়েন করে গেছেন। আপাতত তোমাদের দিক থেকে মাইক বন্ধ থাকছে। ক্লাসের শেষের দিকে আমি মাইক তোমাদের খুলে দেবো, তোমরা চাইলে ম্যাডামের সাথে কথা বলে নিতে পারবে। ম্যাডামের ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আবারও আসবো, তারপর আমি বাকি যা কিছু বিস্তারিত তোমাদের সাথে ডিসকাস করে দেবো। অলরেডি 7টা 1, আমি আর সময় নিচ্ছি না। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং সকলকে। ম্যাডাম এই ক্লাসটা একটু মন দিয়ে করো। আপাতত কমেন্ট বক্স খোলা আছে। ক্লাসের আগে আগে আমি তোমাদের মাইক আনমিউট করে দেবো, চাইলে তোমরা ম্যাডামের সাথে কথা বলে নিতে পারবে, কোনো অসুবিধা থাকলে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। আশা করি আমার প্রেজেন্টেশনটা সকল দেখা যাচ্ছে, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ। তো গতদিন আমরা অচলায়তনের বেশ কিছুটা দেখেছিলাম বা পড়েছিলাম, এবং কিছুটা বাকি ছিল। বলেছিলাম যে আজকে এটা শেষ করব এবং অন্য একটা টপিক ধরবো। তো ঠিক সেই কথা মতো এইটা অল্প একটু বাকি আছে, হ্যাঁ, এটা আমরা একটু শেষ করি। দেখো, আমরা আমাদের এখানে বুঝবো যে অচলায়তন নাটকটা কি। এতক্ষণ আমরা অচলায়তন সম্বন্ধে রবীন্দ্রনাথ কি বলেছে বা অন্যরা কি বলেছে ইত্যাদি ইত্যাদি সেই বিষয়গুলো দেখেছি, বা অচলায়তনের শিক্ষা ভাবনা কি সেগুলো দেখেছি। এখানে আমরা দেখছি যে সে এক সময়ের কথা। সেদিন আকাশে ঘন মেঘের ঘটা, চারিদিকে ঘন সবুজ ক্ষেত, রবি ঠাকুরের 3 তলার ঘরে জানালা দরজা সমস্ত খোলা। এই যে রবি ঠাকুরের 3 তলার ঘরের কথা কিন্তু আমরা আমাদের পাঠ্য জীবন স্মৃতি থেকেও জানতে পারি। কলম এগোতেই পারছে না, রাজকীয় আলস্যে ভরপুর রবীন্দ্রনাথ। রাইটার্স ব্লক হতে দেখা যেতে পারে। কিন্তু একটি নাটকের প্রথম অঙ্ক লেখা হলো সেদিন 1লা আষাঢ়। অর্থাৎ একটি নাটকের প্রথম অঙ্ক বলতে কিন্তু এখানে এই অচলায়তন নাটকটাকে বোঝানো হয়েছে। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে লেখা এক পত্রে এমনই কিছু আবেগী শব্দের বেড়ায় ঘেরা আবহে ক্রমশ পল্লবিত হয়ে উঠেছিল একটি নাটকের গড়ে ওঠার উপাখ্যান। নিভৃতে কলম হাঁকিয়ে লিখে চলেছেন রবীন্দ্রনাথ, এবং তারপর একদিন তার লেখা শেষ হলো এবং রবীন্দ্রনাথ বলছেন, নাটকটা শেষ করেছি, যদি ইচ্ছা করো শনিবার মধ্যাহ্নে বা অপরাহ্নে ওটা শোনাবার ব্যবস্থা করা যেতে পারে। দেখো, এ প্রসঙ্গে আমরা জেনে নেব যে এই যে অচলায়তন নাটক, এই নাটকের নাম আবার গুরু। তো এই যে কনফ্লিক্টটা অচলায়তন এবং গুরু, এটা নিয়ে যে দ্বন্দ্ব, সেটা কিন্তু আমরা এখনই পরিষ্কার হয়ে যাব আমাদের এই যে যেটা পড়ছি এর মধ্যে দিয়ে। তো বলেছিল কি না, শনিবার আমরা এটা শোনবার ব্যবস্থা করতে পারি। তো শনিবার সেটা শোনা হলো না, সেদিনটা ছিল রবিবার। সীতা দেবীর লেখা স্মৃতিচারণ থেকে জানা যায়, কোথা থেকে না, পুণ্যস্মৃতি তার লেখা বলে একটা বই আছে, সেই পুণ্যস্মৃতি থেকে জানা যায় সেই বিশেষ রবিবার বিকেল হতে না হতে কয়েকজন বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন কখন তিনি আসবেন। এখানে তিনি বলতে অবশ্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বা রবি ঠাকুরের কথা বলা হয়েছে। ঘণ্টাখানেক পর রবীন্দ্রনাথ এলেন। পাঠের সময় ক্রমাগত শ্রোতার সংখ্যা বাড়তে লাগলো। রবীন্দ্রনাথ ক্লান্তিহীন কণ্ঠে গাইছেন, শব্দ সাজিয়ে বলে চলেছেন নাটকের অঙ্কগুলি। নাটক শেষে নাটকের নাটকের নামটি কি রাখবেন, এই নিয়ে নানান রকমের ভাব বিনিময় শুরু হলো। রবীন্দ্রনাথ তার নাম রাখতে চাইলেন গুরু। ভালো করে বুঝবে, তাহলে রবীন্দ্রনাথ তার নাম কি রাখতে চাইলেন? রবীন্দ্রনাথ তার নাম রাখতে চাইলেন গুরু। কিন্তু শ্রোতাদের মধ্যে তখন উঠল গুঞ্জন, কি না, অচলায়তন। এবং শেষ পর্যন্ত এই নাটকটির নাম এই অচলায়তনই বহাল রইল। তবে অচলায়তন নাটকের একটি অভিনয়যোগ্য রূপ লেখা হয়েছিল, রবীন্দ্রনাথ নিজেই লিখেছিলেন, তার নাম দেওয়া হয়েছিল গুরু, যেটা আমাদের ক্লাস 11-এর পাঠ্য। এবং পাঠের পর রবীন্দ্রনাথ
নাটকটি পরিমার্জন করেছিলেন তার নিজের লেখা চিঠির ভাষায়। সমস্ত জিনিসটা আর একবার মেজে ঘষে বাড়িয়ে কমিয়ে এবারে বেশ আমার মতো করে নিয়েছি। অচলায়তন প্রথম প্রকাশিত হয়েছিল কোথায়? না, প্রবাসী পত্রিকায়। একটি মস্ত বড় প্রতিষ্ঠান, আর তার মধ্যে আর তার গারদের মতো লোহার দরজার আড়ালে বেশ কয়েকজন শিক্ষার্থী থাকতো। অচলায়তনের মূল যে কনসেপ্ট সেটা আমরা এখন বোঝার চেষ্টা করছি, যে একটি মস্ত বড় প্রতিষ্ঠান এবং তার গারদের মতো লোহার দরজার আড়ালে বেশ কয়েকজন শিক্ষার্থী থাকতো এবং তাদের পরিচালনার জন্য ছিল আচার্য, উপাচার্য, উপাধ্যায়, অধ্যাপক, মহাপঞ্চক এবং অসংখ্য আচার বিচার। ছাত্ররা নিয়ম মতো চলে, ঘাড় বাঁকায় না, দূরে তাকায় না, মেপে হাসে, মেপে কাঁদে এবং তাদের ঘিরে অগণিত ভয়। উত্তর দিকে যে মূর্তিমতী তাসের মতো রয়েছে একজোটা দেবী। অজানা কারণে উত্তর দিকের জানালাটা খোলা নিষিদ্ধ ছিল, অথচ বাচ্চা বাচ্চা মানুষ বা ছোট ছোট প্রাণ, এরা তো এত নিষেধ, এত শিকল এরা তো মানবে না। কিন্তু সুভদ্র নামের এক বালক ভুলবশত বা জানার ইচ্ছার জন্য, কৌতূহল বশত সেই জানালাটা খুলে ফেলেছে। অচলায়তনের নিস্তরঙ্গ জীবনে যেন ঢেউ চলে এলো সঙ্গে সঙ্গে। সকলেই ব্যস্ত হয়ে উঠলো। এমন করে সুভদ্রকে কঠিনতম প্রায়শ্চিত্ত করানো যায়? সকলেই একমত, একজন ছাড়া। নাটকের ক্লাইম্যাক্সে এলো ওই দলছুট অবদ্ধ ছাত্র পঞ্চকের মধ্য দিয়ে, একজন ছাড়া নাটকের ক্লাইম্যাক্সে এলো ওই দলছুট অবাধ্য ছাত্র পঞ্চকের মধ্য দিয়ে এবং প্রস্তুত হলো নাটকীয় দ্বন্দ্বের জমি। অর্থাৎ এইবার চলে আসছে আমাদের এই যে আপেক্ষিক যে বিষয় বা আমাদের যে বিষয়টা আমরা এতক্ষণ ধরে দ্বন্দ্ব 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 নিয়ে পার করছিলাম, সেই দ্বন্দ্বের জমি কিন্তু এবার প্রস্তুত হলো। কিসের সঙ্গে কিসের? না, পঞ্চকের ভাবধারার সঙ্গে মহাপঞ্চকের ভাবধারার। এবং পঞ্চকও প্রথমে একজোটা দেবীকে মান্যতা দিত। সেই জন্যই কিন্তু নাটকের শুরুতেই আমরা দেখি পঞ্চক মুখ দিয়ে আওড়াচ্ছে তোট তট তোতয় তোতয় ইত্যাদি ইত্যাদি। এবং এইসব অকারণে মেনে নিতে তার এইসব অকারণে মেনে নিতে তার বুদ্ধি ও মেধা বাধা দিত। কার বুদ্ধি ও মেধা বাধা দিত? পঞ্চকের। কিন্তু তারপরও ওই যে মহাপঞ্চকের প্রবল প্রতাপে বা ওই গতানুগতিকতাকে মান্যতা দেওয়ার জন্য বা ট্রাডিশনকে মেনে নেওয়ার জন্য তাকে কিন্তু সেই মন্ত্র আওড়াতে হতো। অগত্যা লড়াই শুরু হলো প্রতিষ্ঠানের সঙ্গে পঞ্চকের। পঞ্চকের মেধার জোর এতটাই বেশি ছিল যে তার তেজ অচলায়তনের সহ্য হলো না। যে কোনো প্রতিষ্ঠানই সম্ভাব্য বিপ্লবের স্ফুলিঙ্গকে নির্বাসন দেয়, এক্ষেত্রেও অন্যথা হলো না। নিজেদের উঁচু আসনে নিজেরাই প্রতিষ্ঠিত করেছিল যারা, তারাই পঞ্চককে ধীরে ধীরে নির্বাসন দিল এবং পঞ্চকের সঙ্গে প্রায় স্বেচ্ছা নির্বাসন নিলেন অচলায়তনের আচার্য। এই যে অচলায়তনের আচার্য ছিল, তারও কিন্তু এই সবগুলো সেও পছন্দ করতো না। কিন্তু ওই যে সে অচলায়তনের আচার্য, সেই জন্য সমস্ত কিছু তাকে মেনে নিতে হতো বা মান্যতা দিতে হতো। কিন্তু পঞ্চক যখন সেগুলো মেনে নিচ্ছে না, মান্যতা দিচ্ছে না, সে যখন তার মতন করে জীবনটাকে দেখতে চাইছে, তার মনটাকে যেখানে খুশি সেখানে উড়িয়ে দিতে চাইছে, আচার্য তখন সেই পঞ্চকের মধ্যে নিজের প্রতিফলন দেখতে পাচ্ছিল। আমরা কিন্তু যারা নাটকটা পড়েছো তারা নিশ্চয়ই জায়গাটা দেখেছো। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, নিউ এনইপি 2020 অর্থাৎ নতুন এডুকেশন পলিসি 2020 তোমাদের লাগবে আমাদের পেপার 1-এ 2020, ওখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে আর্লি কেয়ার, মানে আর্লি চাইল্ড কেয়ার, ঠিক আছে, ইসিসিই এরকম, আর্লি চাইল্ডহুড কেয়ার এরকম কিছু একটা, যেটা ওদের মানে মেন ফোকাস গোলের মধ্যে একটা, মেন ফোকাস পয়েন্টের মধ্যে একটা। সেখানে আমরা দেখতে পাই যে 1 থেকে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে কোনো রকম পুঁথিগত শিক্ষা দেওয়া যাবে না।
তাদেরকে কি করতে হবে না, অ্যাক্টিভিটি বেসড বা প্লে বেসড লার্নিং এর মাধ্যমে শিক্ষা দিতে হবে। তাদেরকে ধরো কিছু করিয়ে, গান গাইয়ে, কিছু করিয়ে, কোনো খেলা করিয়ে, কোনো ধরো হয় না, মানে কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে তাদেরকে শেখাতে হবে। তাদেরকে এই যে পুঁথিগত শিক্ষা, এই যে ট্র্যাডিশনাল লার্নিং, সেটা প্রোভাইড করা যাবে না। একটু ভালো করে দেখো, রবীন্দ্রনাথ কিন্তু সেইটাই ইন্টিগ্রেশন করছেন পঞ্চকের মধ্য দিয়ে। অর্থাৎ এই এনইপি 2020 এবং রবীন্দ্রনাথের যে শিক্ষা ভাবনা, দুটোর মধ্যে কিন্তু ভীষণ একটা কানেক্টিভিটি আছে। সেটা যারা, রবীন্দ্রনাথের শিক্ষা বলে একটা গ্রন্থ আছে, শিক্ষা বলে একটা প্রবন্ধ গ্রন্থ আছে, তার অন্দরে অনেকগুলো প্রবন্ধ আছে। সেই শিক্ষা প্রবন্ধ গ্রন্থ যারা পড়বে, তারা অচলায়তন নাটকটাকে আরো ভালোভাবে বুঝতে পারবে। এবং এনইপি 2020 তো বুঝতেই পারবে যে কতটা প্রভাব পড়েছে রবীন্দ্রনাথের প্রভাব এনইপি 2020-তে। এবং যেখানে ছিলাম আমরা, তো আচার্য নিজের প্রতিচ্ছবি যেন কোথাও গিয়ে পঞ্চকের মধ্যে দেখতে পাচ্ছে। কারণ তিনিও দীর্ঘদিন ধরে মনে মনে দ্বিধাদ্বন্দ্বে ক্ষতবিক্ষত হচ্ছিলেন। দুইজনের প্রতিষ্ঠানকে দূরে রেখে চলে গেলেন দর্ভক পল্লীতে। এইবার নাটকের আলো গিয়ে পড়বে সেই দুই শ্রেণীর উপর। কোন দুই শ্রেণী? সেই দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী, অর্থাৎ দর্ভক দল এবং সোনপ্রাংশুদের দল। অস্পৃশ্য ও অন্তজ অচলায়তনের লোহার দরজার ওপারে মানুষজন তাদের মানুষ বলেই হয়তো ভাবেনি কখনো। কাজ পাগল মানুষগুলোর অবশ্য সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা কাজ করতেই ভালোবাসে, আমরা গতদিন দেখেছি। কিন্তু কেন কাজ করবে, এত কেন তারা শক্তি ক্ষয় করছে, এইসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তারা মনে করতো যে কাজ করলেই তারা স্বাধীন হবে, কাজই তাদের একমাত্র আনন্দ দেয়। এবং সোনপাংশুদের প্রেরণা গাদা ঠাকুর, আর দর্ভকদের প্রেরণা ছিল গোসাই। গল্পে গানে আদরে খেটে খাওয়া মানুষগুলো আর যেমনই থাক, অচলায়তনের শিক্ষার্থীদের মতো দুঃখী আর ত্রস্ত কিন্তু ছিল না। তারা ছিল সদা জাগ্রত প্রাণ। আনন্দে উচ্ছলতার মধ্য দিয়ে তারা নিজেদের দিনকাল কাটাতো। অচলায়তনে নিয়ম নিষেধ শিকড় ছড়িয়ে দিয়েছিল কঠিন ও কঠোর ভাবে। অর্থাৎ এটা করা যাবে না, ওটা করো, ওটা করা যাবে না, এটা করো, অমুক দিকে দরজা খোলা যাবে না, অমুক সময় ওঠা যাবে না, অমুক দিন দাড়ি কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এত এত নিয়ম এবং এত এত নিষেধ, এর মধ্যে খবর রটেছিল গুরু আসছেন, গুরু আসছেন, গুরু আসছেন। এবং এই গুরু আসছেন শব্দটার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অচলায়তন নাটকে একটা সাসপেন্স সৃষ্টি করেছিল। এই গুরু নাটকে আগাগোড়া একটা সাসপেন্স হয়ে রয়ে গেল কিন্তু আমাদের অচলায়তন, অর্থাৎ এই গুরুই কিন্তু আমাদের অচলায়তন নাটকে আগাগোড়া একটা সাসপেন্স হয়ে রয়ে গেল। শেষে যখন নাটকের অঙ্ক শেষ হচ্ছে, তখন আমরা সকলেই প্রায় অবাক। কেন অবাক? কারণ সেখানে আমরা দেখি দাদা ঠাকুর, গোসাই আর গুরু তিনজন আসলে একই। ঠিক কেমন বলতো, কোথাও গিয়ে আমরা মিল পাচ্ছি নাকি? আমাদের খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, মানে হিন্দুজম, মুসলিম, জৈনিজম, আমরা সকলেই প্রার্থনা করছি। কেউ ঈশ্বর, মানে কেউ ভগবানকে ডাকছি, কেউ আল্লাহকে ডাকছি, কেউ জিসাসকে ডাকছি, কেউ গৌতম বুদ্ধকে ডাকছি, ঠিক আছে, কেউ মানে যে যার মতন ডাকছি। কিন্তু হয়তো কোথাও গিয়ে আমরা দেখবো সবাই সবার মতন করে ডাকছি, সবাই সবার মতন করে এগোচ্ছি নিজেদের মোক্ষ প্রাপ্তির পথে। কিন্তু আমরা শেষে গিয়ে দেখবো যে আসলে কোনো তফাৎ নেই, ফারাক নেই। আমরা মানুষরাই আমাদেরকে তফাৎ করে রেখেছি। আসলে সবটা তো একই জায়গায় গিয়ে মিশেছে, তাই না? সবটা তো একই জায়গায় গিয়ে মিশেছে। অচলায়তনেও কিন্তু ঠিক তাই। সেক্ষেত্রে অচলায়তনের দীর্ঘ অহংকারী প্রাচীর যে ভাঙবেই, তা অমোঘ সত্য। অচলায়তনে আলো হাওয়ার মতো আনন্দের অনুপ্রবেশও অবসম্ভাবী ছিল। মহাপঞ্চক তখন মানসিক জড়ত্বের প্রতিনিধি হয়ে লড়াই চালিয়েছে, গুরুর প্রতিকূলে নিজেকে রেখে। তবে লড়াইয়ের ঘোর ভাঙে যেমন করে ধুলোর মতো ভেঙে নুয়ে পড়ে মিথ্যা আচার বিচার। পঞ্চক আর মহাপঞ্চকের উপর দায়িত্ব দিয়ে গুরু মিলিয়ে যান আবার। এইবার শুধু রেস্টটুকু রেখে যান মনে। পঞ্চক এই আনন্দে যজ্ঞের আচরণ নিজেই শুরু করেছিলেন। বজ্র বিদারণ, চক্রেশ মারিচ, মহামারিচ, পর্ণশবরী, ধ্বজাগ্র, কেউরি মন্ত্র, এবং তাকে কোনো বন্ধনে জড়াতে পারেনি। এছাড়া শৃঙ্গভেরী ব্রত, কাকচক্য পরীক্ষা, ছাগলং শোধন, দাবিংশ পিশাচ ভয় ভঞ্জন পরীক্ষা, এবং তাকে মনে মনে দূরে সরিয়ে নিচ্ছিল অচলায়তনের থেকে।
এবং এখানে আমরা আরো দেখি যে পঞ্চকের মন দূরে কোথাও দূরে দূরে বেড়াতো। প্রথম দিকে পঞ্চকের মনে যে দ্বন্দ্ব, সেটাই নাটকের মজা। একদিকে সে সোনপাংশুদের সঙ্গে অবলীলায় মিশছে, অন্যদিকে অচলায়তনের কাসরের বাজনায় সে ত্রস্ত হয়। পঞ্চক আসলে গড়পড়তা সামাজিক মানুষের দ্বিধাক্ষত মন। আচার বিচারে প্রাচীন সংস্কারে নির্মক ছেড়ে বেরিয়ে আসা অত সহজ ছিল না, অত সহজ নয়। যখন তা সম্ভব হয়, তখনই নাটকের শেষের বাজনা বাজে। অচলায়তনেও তাই হয়েছিল। সোনপাংশুদের সহজে আনন্দ যখন পঞ্চককে ভর করে, পঞ্চক বলে ওঠে, সর্বনাশ করলে রে, আমার সর্বনাশ করলে, আমার আর ভদ্রতা রাখলে না। এদের তালে তালে আমারও পা দুটো দুলছে, সরি আমারও পা দুটো উঠছে। এই লাইনটা কিন্তু আমরা আমাদের অচলায়তনে পাই। আবার দর্ভকদের দলে মিশে পঞ্চক আবারও ডালমাটাল। সে বলছে, দে ভাই, আমার মন্ত্রতন্ত্র সব ভুলিয়ে দে, আমার বিদ্যা সাধ্যি সব কেড়ে নে, দে আমাকে তোদের ওই গান শিখিয়ে দে। অর্থাৎ পঞ্চক চরিত্রটার মধ্যে কিন্তু আমরা একটা দোলাচলতা দেখতে পাই। কেন বলতো? কারণ সে বাঁধা গরু ছিল। একটা ছোট্ট উদাহরণ দেব, লক্ষ্য করে দেখবে। এই বাঁধা গরু এরা যখন ছাড়া পায় না, তখন চোখের সামনে যাই দেখে সেটা তাই করতে থাকে। আরো একটা ছোট্ট উদাহরণ দেবো। ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা ক্লাস 12 পর্যন্ত মোটামুটি বাবা মায়ের শাসনে থাকে। বেশিরভাগ, ধরো 90% ছাত্রছাত্রী। কিন্তু ক্লাস 12 এর পরে তারা হয়তো দেখা গেল আউট অফ হোম টাউন, মানে তার বাড়ির হোম টাউনের বাইরে কোনো একটা জায়গায়, কলকাতা শহর ধরে নিলাম, বা আরো আউট অফ ওয়েস্ট বেঙ্গল কোনো একটা জায়গায় পড়াশোনা করতে গেল। তো এই যে পড়াশোনা করতে গেল তারা, তখন কিন্তু এবার তারা ছাড়া গরু হয়ে গেল। এবার চোখের সামনে যা পাচ্ছে তাই করছে, যা পাচ্ছে তাই করছে। তো পঞ্চকের ক্ষেত্রেও কিন্তু অনেকাংশ ঠিক তাই। সে ছিল বাধা, সে ছিল বন্ধনে আবদ্ধ। সে যখনই চোখের সামনে অন্য কিছু দেখতো, তখনই সে সেইটা করতে থাকতো। সোনপাংশুদের দেখে সে সোনপাংশুদের মতো হতে চেয়েছিল, দর্ভকদের দেখে সে দর্ভকদের মতো হয়েছিল বা হতে চেয়েছিল। তারপর দাদা ঠাকুর গোসাইয়ের সঙ্গে এক হয়ে যান অচলায়তনের গুরু। বহুদিনের ভুল ভাঙার মতো প্রাচীর ভাঙে, সঙ্গে সঙ্গে পঞ্চকের মনের শিকল আলগা হয়ে যায়। মহাপঞ্চকের অহং ভাঙে শেষ পর্যন্ত। বহুদিন পরে আসা বর্ষার মতো এবার অচলায়তনে গুরু আসেন, এবং তখন বলা হচ্ছে, রবি ঠাকুর বলছেন, মনে হচ্ছে যেন ভিজে মাটির গন্ধ পাচ্ছি, কোথায় যেন বর্ষা নেমেছে। গুরু যেন নতুন বর্ষার জলধারার মতো মনের ঊষর মাটিকে সজীব করতে আসেন। অথবা গুরু সেই সোনার কাঠি যা অনেক বছরের ঘুম থেকে জাগিয়ে তোলে নিঝুম মনকে। মনে হয় গুরু একটি সদর্থক ভাবনা আমাদের। একলা অথচ হাজার মানুষ এই এই গুরু। এই গুরু কিন্তু একাই, অথচ তার মধ্যে প্রতিফলিত হচ্ছে হাজার মানুষ। এক আশ্চর্য ভাবনা, যে ভাবনার স্পর্শে অচলায়তনটি গতি পাবে। চরিত্র ও চরিত্রগুলির অন্তর্দ্বন্দ্ব সেই গতিশীলতা প্রাপ্তির উপলক্ষ মাত্র। নাটকের পঞ্চক ও মহাপঞ্চক চরিত্র দুটির ইঙ্গিত রবীন্দ্রনাথ পেয়েছিলেন রাজেন্দ্রলাল মিত্রের একটা বই। বইটার নাম দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল। এটা যখন আমরা চর্যাপদ সম্বন্ধে অন্যান্য বিষয়গুলো পড়বো, তখন এটা আমরা জানবো এই বইটি থেকে। তাহলে রবীন্দ্রনাথ পঞ্চক এবং মহাপঞ্চক চরিত্র দুটি কোথা থেকে পেয়েছিলেন আমরা কিন্তু জেনে নিলাম। আশা করি এইসব তথ্য অন্য কোথাও পাবে না, সেই জন্যই কিন্তু আমার এগুলো বলা। দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল নামক একটি বই থেকে। এডওয়ার্ড টমসন বলে একজন, এই এডওয়ার্ড টমসন, রবীন্দ্র সাহিত্য নিয়ে যারা একটু পড়াশোনা করেছো তোমরা জানো রবীন্দ্রনাথের সঙ্গে তার কেমন সখ্যতা ছিল। তো এই এডওয়ার্ড টমসন অনুমান করেছিলেন কি অচলায়তনের সঙ্গে ক্যাস্টেল অফ ইন্ডোলেন্স, ফেয়ারি কুইন অ্যান্ড প্রিন্সেসের সাদৃশ্যের কথা, কিন্তু রবীন্দ্রনাথ এই অনুমানের সঙ্গে একমত হতে পারেননি। রমানন্দ চট্টোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে
লিখেছিলেন, রবীন্দ্রনাথ নিজেই লিখেছিলেন যে নিজেদের দেশে মঠ মন্দিরের অভাব নেই, আকৃতি প্রকৃতিতে অচলায়তনের সঙ্গে তাদেরই মিল আছে। পত্রিকায় বা পত্রিকা প্রকাশের পর অচলায়তন নাটকটিকে রক্ষণশীলরা অত্যন্ত সমালোচনা করেছিলেন। রবীন্দ্রনাথ তখন বলেছিলেন যে অচলায়তনকে শুধু হিন্দু সমাজের উপর আরোপ করা ঠিক নয়। সকল দেশে সকল সম্প্রদায়ের মধ্যে যদি অচলায়তন না থাকতো তাহলে এই বই তিনি কখনো লিখতেন না। আর্যাবর্ত পত্রিকায় ললিত কুমার মুখোপাধ্যায় লিখেছিলেন, ধর্মের দিক হইতে অচলায়তনের বিচার করা চলে, রাজনৈতিক দিক হইতেও ইহার বিচার করা চলে। অচলায়তন রাজনীতির সাইনাস ওয়াল এবং অর্থনীতির ক্লোজড ডোর। ললিত কুমার বা ললিত মোহন অচলায়তনকে রবিবাবুর ঘর বলেছিলেন। কেন? কারণ রূপকের অচলায়তন অবশ্য একটি সুবৃহৎ চত্বর, রবিবাবুর বাল্য জীবনের অচলায়তন একটি ঘর। সেই ঘরের ভিতরে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে তার বিচরণ ছিল এবং গুণের মধ্যে সেই ঘরের উত্তর দিকে একটা জানালা ছিল, যেটা খুলিলে প্রায়শ্চিত্তের বিধি ছিল না আলাদা, মানে কোনো আলাদা প্রায়শ্চিত্তের বিধি ছিল না, কিন্তু সেই জানালা যখন খুলতো তখন একাধিক ক্রমে 6 ঘন্টা 8 ঘন্টা কাল কেবল 5 জনে কে কেমন করিয়া গা ধুইতেছে, মাথা রগড়াইতেছে সেটা দেখা ইহা পঞ্চকের তট তট টোতয় টোতয় অপেক্ষা 10 গুণ বেশি কষ্টকর, তাহা সকলেই স্বীকার করিবেন। অর্থাৎ এই যে উত্তর দিকে জানালা, যেটা খুলিলে একটা বট গাছ, বট গাছের নিচে একটা পুকুর, আমরা কিন্তু আমাদের জীবন স্মৃতিতে পাবো। রবি ঠাকুর বা রবিবাবু নিজেই ধরা দিয়েছেন, তিনি অচলায়তনকে ঘর বলিয়াছেন এবং তিনি বলেছেন, বেজে ওঠে পঞ্চম স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে ঘর, কেউ তাহানে। এবং পরবর্তীকালে আমরা দেখি রিডার্স রেসপন্স বলে একটি কথা আছে। পাঠক ইচ্ছে মতো ভাবতেই পারেন রচনা সম্পর্কে, তবে রচনাকারের মতের গুরুত্ব সবচেয়ে বেশি। রবীন্দ্রনাথ অচলায়তন বিষয়ে নানা সময় নানা কথা বলেছেন এবং বারবারই বলতে চেয়েছেন, ইতিহাসে যখনই কৃত্রিমতার জাল জটিল হয়েছে তখনই গুরু এসেছেন। দ্বার রুদ্ধ, পথ দুর্গম, বেড়া বিস্তর, তবুও তিনি এসেছেন। মনে হয় অচলায়তন নাটকে গুরু আসবেন, এটাই আসল। বাদ বাকি যা নেতিবাচকতা সব গুরু আসার প্রস্তুতি। গুরু যেন রুদ্র, প্রাচীন জীর্ণ রীতিনীতি সব ভেঙে নতুন সময় তৈরি করেন। অচলায়তনের অন্তে এসে রবীন্দ্রনাথের সঙ্গে একমত হয়ে যায়। কে বলছেন? সবাই বলছেন, সমালোচকরা, যে অচলায়তনের অন্তে এসে রবীন্দ্রনাথের সঙ্গে আমরা একমত হয়ে যাই এবং নাটকটির নাম অচলায়তন না হয়ে গুরু হলেই যথার্থ ছিল। বলে রাখি, এই অচলায়তন নাম কিন্তু রবীন্দ্রনাথ যখন প্রথম নাটকটা পাঠ করে শুনিয়েছিলেন সেই শ্রোতারা দিয়েছিলেন, কিন্তু রবি ঠাকুর কিন্তু নাটকটার নাম রাখতে চেয়েছিলেন গুরু। কারণ পঞ্চক, মহাপঞ্চক, আচার্য, উপাধ্যায়, সুভদ্র, দর্ভক, মনের মধ্যে সকলের উপস্থিতিকে ম্লান করে জেগে থাকেন গুরু, যিনি একলা অথচ হাজার মানুষ, যিনি মনে মনে আউল বাউল, ঘর ছাড়া অথচ সকলকে শক্ত বাঁধনে বেঁধে যেন সকলের অন্তরে রয়ে যান অমোঘ আশ্বাস, অমোঘ বিশ্বাস হয়ে। তিনিই গুরু। সেই জন্য এই নাটকের নাম গুরু রাখায় বোধহয় যথাযথ ছিল। সে প্রসঙ্গে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একমত। অচলায়তন নাটকটা আপাতত এখানে আমরা রাখছি, কারণ এরপরে আমাদের আছে অচলায়তন নাটকের মেন টেক্সট, এবং মেন টেক্সট বোধহয় তোমাদের সবার কাছে আছে, কিন্তু সে প্রসঙ্গে আমরা একটু বলবো মেন টেক্সটে আসার আগে, যে মেন টেক্সট থেকে আদতে কেমন প্রশ্ন আসে। হ্যাঁ, কারণ কেমন প্রশ্ন আসে এই তথ্যটা আমাদের জানা খুব জরুরি। কেমন প্রশ্ন আসে এই তথ্যটা না জানলে তোমরা বুঝতে পারবে না কেমন করে পড়বে। হ্যাঁ, তার জন্য আমি একটা পিপিটি বার করব, 1 সেকেন্ড। তার আগে আমি একটু বলে নিই যে কেমন ধরনের প্রশ্ন আসে। দেখো, ফার্স্ট যেটা অচলায়তনের গান, ঠিক আছে, এই গান থেকে কেমন কেমন, 1 সেকেন্ড, এই গান থেকে কেমন কেমন প্রশ্ন আসে না, গান থেকে ক্রম আসতে পারে, কিংবা ক্রম আসতে পারে, কিংবা কে গানটি গেয়েছে, কিংবা ধরো কোন পরিচ্ছেদে কোন গান আছে।
এইগুলো এইগুলো আসার মধ্যে আসতে পারে অচলায়তন থেকে। ঠিক আছে, নেক্সট নেক্সট আর কি ধরনের প্রশ্ন আসতে পারে? নেক্সট আর যে প্রশ্ন আসার সম্ভাবনা সেটা হচ্ছে সংলাপ। এবং এখানে আমরা কি দেখি সংলাপে? সংলাপে আমরা দেখি যে কে কোন সংলাপ বলছে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট দেখে আমাদের কিন্তু পয়েন্ট আউট করতে হবে। ইম্পর্টেন্ট দেখে আমাদেরকে কিন্তু পয়েন্ট আউট করতে হবে। হ্যাঁ, আমি টেক্সটটা একটু বার করার চেষ্টা করব তবুও। দেখো আমি মোটামুটি যতটুকু বলার বলে দিচ্ছি মেন টেক্সট থেকে, যে আমাদের যে মূল অচলায়তনের টেক্সটটা আছে, আমরা সকলেই এতক্ষণে জানতে পেরেছি যে অচলায়তন নাটকটি 15ই আষাঢ় 1318 সালে তোমার রচনা হয়েছিল, অর্থাৎ তার রচনা কাল এবং তার রচনা স্থান হচ্ছে শিলাইদহ। এই নাটকের টোটাল দৃশ্য ছিল 6টা এবং গ্রন্থাকারে প্রকাশ হয়েছিল 1319 17ই শ্রাবণ। এই নাটকটা উৎসর্গ করা হয়েছিল যদুনাথ সরকারকে, এবং উৎসর্গ পত্রে বেশ কিছু লেখা ছিল। সেই লেখাটা কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তোমাদের যদি রবীন্দ্র রচনা বলি বা বিশ্বভারতীর যে টেক্সটটা, ঠিক আছে, বিশ্বভারতীর আন্ডারে যে টেক্সটটা, সেইটা যদি থাকে একটু খুলে দেখো, তাহলে বুঝতে পারবে যে তার সামনে কি লেখা ছিল। যদি না খুলতে পারো তাহলে সমস্যা নেই, আমি নিজেই খুলছি। 1 সেকেন্ড, জাস্ট আমাকে একটু টাইম দাও, যেহেতু একটু টাইম দাও। দেখা যাচ্ছে? দেখা বোধহয়, হ্যাঁ দেখা যাচ্ছে, বোধহয় দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখো রবীন্দ্রনাথ উৎসর্গপত্রটা কিন্তু ঠিক এমন ভাবে লিখেছিল। প্রশ্ন আসতে পারে কিন্তু উৎসর্গপত্রটা একটু এলোমেলো করে দিয়ে বলতে পারি যে শুদ্ধ না অশুদ্ধ, অর্থাৎ ভালো করে উৎসর্গপত্রটা পড়ো। রবীন্দ্রনাথ এই উৎসর্গপত্রটা লিখেছিল যে আন্তরিক শ্রদ্ধার নিদর্শন স্বরূপে এই অচলায়তন নাটকখানি অধ্যাপক শ্রীযুক্ত যদুনাথ সরকার মহাশয়ের নামে উৎসর্গ করিলাম। ঠিক আছে, 15ই আষাঢ় 1318 শিলাইদহ, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আশা করি বোঝাতে পারছি। এইবার দেখো নাটক শুরু হচ্ছে, এবং এই নাটকের টোটাল 6টা দৃশ্য। তার মধ্যে প্রথম দৃশ্য হচ্ছে অচলায়তনের গৃহ, যেটা একদম গান দিয়ে শুরু হচ্ছে। কার গান? না, তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। এবং গোটা নাটকে এই যে মানে এই যে নাটকে আমি যদি চরিত্র হিসাব করি, তাহলে আমরা প্রথমে দেখব পঞ্চক চরিত্র। এটাই পঞ্চক হচ্ছে এই নাটকের কি চরিত্র? না, কেন্দ্রীয় একটা চরিত্র, কেন্দ্রীয় চরিত্র। এবং মহাপঞ্চক বলে একটা চরিত্র দেখব, যে যখন পঞ্চক গান করছে তখন মহাপঞ্চক এসে বলছে গান, আবার গান। অর্থাৎ এই মহাপঞ্চক হচ্ছে এই পঞ্চক চরিত্রের দাদা। এবং কাহিনী যত এগোবে আস্তে আস্তে আমরা প্রথম ছাত্র বলে একটা চরিত্র পাবো, যার নাম হচ্ছে সঞ্জীব। আমরা এখানেই লিখে দিই প্রথম ছাত্র, যার নাম সঞ্জীব। দ্বিতীয় ছাত্র, যার নাম বিশ্বম্ভর। তৃতীয় ছাত্র, যার নাম জয়োত্তম। যথারীতি এদিকে আমরা আচার্যের নাম পেয়েছি, উপাচার্যের নাম পেয়েছি, কিন্তু তাদের আচার্য উপাচার্য পেয়েছি, কিন্তু আসল নাম কিন্তু এক এক জায়গায় করে উল্লেখিত হয়েছে। অর্থাৎ আচার্যের নাম হচ্ছে আদিন পুণ্য, উপাচার্যের নাম হচ্ছে সুতোষম। সুভদ্র বলে একটা চরিত্র পাই, যে কিনা সেই জানালাটা খুলে দিয়েছিল। সে হচ্ছে উত্তর দিকে জানালা খুলেছিল, এবং তাকে ঘিরে বেশ কিছুটা কাহিনী আবর্তিত হয়েছে বা কাহিনী গতিশীল হয়েছে বলা যেতে পারে। দাদা ঠাকুর চরিত্র পাই। এই দাদা ঠাকুর ছিল সোন পাংশুদের পথপ্রদর্শক, অর্থাৎ যে গুরু, সেই গুরুর অন্যরূপ দাদা ঠাকুর। এই দাদা ঠাকুর কিন্তু সোন পাংশুদের পথপ্রদর্শক ছিল। হ্যাঁ, এই দাদা ঠাকুর ছিল সোন পাংশুদের পথপ্রদর্শক। এবং দর্ভকদের ছিল গোসাই, একই মানুষ ছিল কিন্তু। এবং কেতনের মাসি বলে একটা চরিত্র পাই, যে কিনা পিঠে তৈরি করেছিল এই গোসাইয়ের জন্য। মন্থরগুপ্ত বলে একটা চরিত্র পাই, যে কিনা স্থবির পত্তনের রাজা। আধ্যেতা বলে একটা চরিত্র পাই,
যে কিনা অচলায়তনের ছাত্র সুভদ্রকে স্নান করানোর দায়িত্ব নিয়েছিল। চণ্ডক বলে একটা চরিত্র পাই, যে ছোনপাংশুদের একজন, যে গুরুর কাছে মন্ত্র নিতে চেয়েছিল, তাই রাজা তাকে মেরে ফেলে। এবং বিষকুম্ভী বলে একটা চরিত্র পাই, এ হচ্ছে পঞ্চকের কি না পিতামহ, যিনি কাকুরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও ত্রিনাঞ্জন নির্বাসিত আচার্যদেবকে অচলায়তনে ফিরিয়ে আনার কথা বলেন যে। এবং কুশলশীল বলে একটা চরিত্র পাই, এ হচ্ছে অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসের তৃতীয় রাত্রে যে পিপাসায় প্রাণ ত্যাগ করেন এই কুশলশীল। আমরা সবটাই কিন্তু নাটকটা যখন পড়বো আমরা জানতে পারবো। এবং এই নাটকে টোটাল গান আছে কতগুলো জানো? টোটাল যদি ঠিকঠাক করে গোনা হয় দেখা যায় প্রায় 23টা গান আছে। যেখানে অচলায়তন নাটকে এক সেকেন্ড, যেখানে অচলায়তন নাটকে পঞ্চকের কণ্ঠে গাওয়া হয়েছে 12টা গান, সোনপাংশুদের মানে বিভিন্ন জনার কণ্ঠে গাওয়া হয়েছে 5টি গান, দর্ভকদের কণ্ঠে গাওয়া হয়েছে 3টি গান, দাদা ঠাকুর নিজে 2টো গান গেয়েছেন, এবং বালকদের কণ্ঠে গাওয়া হয়েছে 1টি গান। তাহলে অচলায়তন নাটকে যে 23টা গান আছে, এই গানের ক্রম ভালো করে বুঝবে কিন্তু। এই গানের ক্রম পড়তে হবে, কে গানটা গাইছে পড়তে হবে, এবং হচ্ছে কোন কোন দৃশ্যে কোন কোন গানগুলো রয়েছে সেটা পড়তে হবে। এবার আমি আমাদের এখানে 6টা দৃশ্যের কথা বলেছি, এবং যথারীতি বলেছি প্রথম দৃশ্যের নাম অচলায়তনের গৃহ, দ্বিতীয় দৃশ্যের নাম পাহাড় মাঠ, তৃতীয় দৃশ্যের নাম আবার অচলায়তন, চতুর্থ দৃশ্যের নাম দর্ভকপল্লী, পঞ্চম দৃশ্যের নাম আবার অচলায়তন, এবং ষষ্ঠ দৃশ্যের নাম দর্ভকপল্লী। দেখো এখান থেকে ধরো সংলাপ তুলে দিতে পারে, এক একটা দৃশ্য থেকে ধরো একটা করে সংলাপ তুলে দিল, সংলাপ তুলে দিয়ে বলবে যে এটা কোন দৃশ্যের। ধরো একটা প্রশ্ন এমন হতে পারে, ম্যাচিং দেবে, ধরো এইদিকে দৃশ্যের নাম দিল আর এইদিকে সংলাপ দিল, তো এই 1 2 3 4 ধরে নিলাম 4টে দৃশ্য, এবং এইদিকে 4টে সংলাপ দিল, এবং তোমাকে ম্যাচ করতে হবে কোনটা কোন দৃশ্যে রয়েছে। ঠিক আছে, আশা করি একটু হলেও বোঝাতে পারছি প্রশ্ন কেমন হয়। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে দেখাবো অচলায়তনের প্রশ্ন আদতে কেমন হয়, সেটা আমার কাছে প্রশ্ন আছে, আমি নিজেই তোমাদেরকে দেখাবো। এক সেকেন্ড, এক সেকেন্ড, কারণ শুধু আন্দাজে পড়লে হবে না, সেই সঙ্গে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্মার্ট স্টাডি, যেটা স্টাডিতে সবসময় পড়ানো হয়। আশা করি দেখতে পাচ্ছ, আশা করছি দেখতে পাচ্ছ। দেখো অচলায়তন নাটকে পঞ্চকের একটি সংলাপ পড়েছে কিন্তু, হ্যাঁ দেখতে পাচ্ছ সংলাপ ধর্মী একটা প্রশ্ন এসছে। নেক্সট, দেখো গান এসছে কিন্তু, গানের কি এসছে, গানের ক্রম এসেছে, দেখতেই পাচ্ছ। যা বলবো তার বাইরে কিন্তু একটাও আসবে না, হ্যাঁ। আচ্ছা এই পর্যন্ত এখানে, এর বাইরে আরেকটু আসবো আমরা, আরেকটা স্লাইড নেব আমরা, আরেকটা স্লাইড নেব আমরা ছোট্ট করে। জাস্ট ওয়েট, আমরা এক্ষুনি অচলায়তনটা কমপ্লিট করে ঘরে বাইরেতে ঢুকবো। একটু একটু সময় দেওয়ার জন্য বলবো, যে কেমন প্রশ্ন আসছে সেটা আমাদের জানা কিন্তু খুব প্রয়োজন, নাহলে আমরা বুঝতে পারবো না কিভাবে পড়বো। দেখো এটা হচ্ছে ক্যান্সেলেশন পেপার, যেটা আমাদের ক্যান্সেল হয়েছিল সেইটা বোধ হয়। দেখো
অচলায়তার নাটকে আমরা চাষ করি আনন্দে গানটি কে গেয়েছেন? আচ্ছা, আমাকে কেউ তোমরা একটু এতে বলবে তো, মানে মেসেজ তোমাদের নিশ্চয়ই খোলা আছে, মেসেজে বলো তো গানটা কে গেয়েছে, আমরা চাষ করি আনন্দে, মেসেজে বলো। তোমাদের কি মেসেজ নিশ্চয়ই খোলা আছে? মেসেজে বলো কিন্তু, হ্যাঁ। দেখো, এই একটা গান আছে, গানে গানে ছড়াছড়ি। ঠিক আছে, অচলায়তার নাটকে নিচের গানগুলির মধ্যে পঞ্চক যে গানটি দর্ভক পল্লীতে গিয়েছিল, কি বলেছিলাম যে চ্যাপ্টারাইজেশন ধরে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বলো এইটা, এটা উত্তর দিতে পারবে কেউ? পঞ্চক যে গানটি দর্ভক পল্লীতে গিয়েছিল। এই যে এটা উত্তর হবে, আর ওইটাতে যেটা একটুখানি আগে বললাম ওটা প্রথম শোনাংশ হবে। যা বলবো তার বাইরে একটাও প্রশ্ন আসবে না। দেখো, একটা সংলাপ দিচ্ছি একটুখানি আগে, তোমাদেরকে আমি বলেছিলাম। দেখো, দেখতে পাচ্ছ সংলাপটা? একদিকে পঞ্চক সুভদ্র আচার্য মহাপঞ্চক, আর অন্যদিকে তাদের সংলাপ যে প্রশ্নটা এসেছিল, আশা করি দেখতে পাচ্ছ। সংলাপগুলো হচ্ছে, কি করে আপনাকে আপনি ছাড়িয়ে উঠতে হয় সেইটা শেখবার ভার ওর উপর। সেকেন্ড হচ্ছে, কারাগার যা ছিল সে তো আমি ভেঙে ফেলেছি, এখন সেই উপকরণ দিয়ে সেইখানেই তোমাকে মন্দির গেঁথে তুলতে হবে। তৃতীয় হচ্ছে, এখন তুমি আছো ভাই আর আমি আছি, এখন তুমি আছো ভাই আর আমি আছি, দুজনে মিলে কেবলই উত্তর দক্ষিণ পূব পশ্চিমের সমস্ত দরজা জানলা খুলে খুলে বেড়াবো। চতুর্থ হচ্ছে, তোমাকে আর কাজ করতে হবে না, তুমি আমার সঙ্গে এসো। দেখতেই পাচ্ছ। দেখো, এই একটা গান, আবার গান, গানে গানে ছড়াছড়ি। অচলায়তনে নাটকে পঞ্চকের গাওয়া কয়েকটি গানের প্রথম পংক্তি দেওয়া হলো। ঠিক আছে, এবার এখান থেকে কিছু একটা ম্যাচ করাতে দিয়েছিল, ঠিক আছে, সেটা তোলা মানে কেটে গেছে আর কি পিডিএফটা করার সময়, তো অর্থাৎ গান থেকেই কিন্তু প্রশ্ন এসছে। এখান থেকে ক্রম সাজাতে বলেছিল যতদূর মনে পড়ছে। দেখো, এই একটা, ওটা যদিও বা তোমরা দেখলে। তো এই হচ্ছে আমাদের অচলায়তনের মূল বিষয়। এবং এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমি বারংবার বলছি যে আমাদের সবার আগে যেটা দেখার প্রয়োজন যে কেমন ভাবে আমরা পড়বো। আবারও বলছি, এটা কিন্তু একটা মহাসমুদ্র, এবং এই মহাসমুদ্রে কিন্তু আমাদেরকে, যখন আমরা নেমেছি তখন আমাদেরকে এই সমুদ্রের মধ্যে ডুবে গেলে চলবে না, আমাদের খুব বুদ্ধিমত্তার সঙ্গে এগোতে হবে। তার জন্য আমাদেরকে দেখতে হবে যে কেমন ভাবে পড়লে আমরা উতরাতে পারবো, আমরা ভালো করে এগোতে পারবো, ঠিক তেমন ভাবেই পড়বো। আর একটা কথা বলছি যে মোটামুটি আমি অন্তত 70 থেকে 80% নেটের সিলেবাস, সেটা তো মোটামুটি 95% কমন দিই। ঠিক আছে, কমন একদম রীতিমতো বলছি, কমন শুধু আমি না, তোমরা যদি নিজেরাও ভালোভাবে মানে পড়ো তাহলে সেক্ষেত্রে তোমরাও কমন পাবে। কিন্তু আমি সেই জায়গাগুলো বলে দেবো যে কোথা থেকে প্রশ্ন আসতে পারে, তার বাইরে প্রশ্ন আসবে না। ঠিক আছে, ফলত এই জায়গাগুলো আমি বলবো, এবং
এবং তোমাদের পরীক্ষার হলে গিয়ে করে আসার দায়িত্ব তোমার, কারণ ওখানে তো আর কেউ থাকবে না পরীক্ষা দেওয়ার জন্য, ওখানে তোমরাই পরীক্ষা দেবে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু জেনে নেবো যে অচলায়তার নাটক আমি জাস্ট কমপ্লিট করলাম, আমি ঘরে বাইরে শুরু করব। তো অচলায়তার নাটকে কি তোমাদের কোথাও কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে আমাকে একটু কমেন্ট বক্সে লিখবে। যদি প্রশ্ন বা কনফিউশন না থাকে তাহলে এক্ষুনি আমরা ঘরে বাইরেটা শুরু করব। আশা করি কোনো কনফিউশন নেই তোমাদের, ঠিক আছে। তাহলে আমি মেনে নিচ্ছি নীরবতা সম্মতির লক্ষণ, তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমি পরবর্তীতে যখন ঘরে বাইরে পড়াবো আমি কিন্তু এইটা, দেখো এখানে টোটাল 23টা গান আছে, অচলায়তার নাটকে টোটাল 23টি গান আছে, এবং যেখানে পঞ্চকদের বা পঞ্চকের কণ্ঠে গাওয়া আছে 12টি গান, সোনপাংশুদের কণ্ঠে গাওয়া আছে হলো 5টি গান, দর্বকদের 3টি, দাদা ঠাকুরের 2টি এবং বালকদের 1টি গান। পরপর পরপর তোমরা লিস্ট আউট করবে, আমি বলেও দিতে পারি। যেমন পঞ্চকের কণ্ঠে গাওয়া প্রথম দৃশ্যে 2টো গান আছে, একটা হচ্ছে তুমি ডাক দিয়েছো কোন সকালে, যেটা আমরা একদম শুরুতেই দেখলাম। আর একটা গান আছে দূরে কোথায় দূরে দূরে মন বেড়ায় গো ঘুরে ঘুরে, ঠিক আছে। দ্বিতীয় দৃশ্য অর্থাৎ দ্বিতীয় দৃশ্যের নাম আমরা একটুখানি আগে কি জানলাম, পাহাড় ও মাঠ। এই দ্বিতীয় দৃশ্যে পঞ্চকের গাওয়া গান হচ্ছে এ পথ গেছে কোনখানে গো কোনখানে, এবং প্রথম সোনপাংশু যে গান করছে যে আমরা চাষ করি আনন্দে, এই গানটা কিন্তু পরীক্ষায় এসেছিল কিছুক্ষণ আগে দেখলাম। এবং তৃতীয় সোনপাংশু এই দ্বিতীয় দৃশ্যেই গান করছে অর্থাৎ পাহাড় ও মাঠে, কঠিন লোভা কঠিন ঘুমে ছিল অচেতন। সোনপাংশু গণের গান, অর্থাৎ এবার সবাই মিলে গান করছে দ্বিতীয় দৃশ্যেই, সব কাজে হাত লাগায় মোরা সব কাজেই। পঞ্চক গান করছে দ্বিতীয় দৃশ্যে আবার ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। প্রথম সোনপাংশু দ্বিতীয় দৃশ্যে গান করছে এই একলা মোদের হাজার মানুষ, ঠিক আছে। তো এরকম করে তোমরা গানগুলোকে একটু করে নিও, আর আমি তোমাদেরকে হচ্ছে গানের আলাদা লিস্ট পাঠিয়ে দেবো, ঠিক আছে। তোমরা সেখানে পেয়ে যাবে, কারণ এখন যদি আমি গান বলতে থাকি তাহলে তোমাদের ঘরে বাইরে বোঝাতে একটু দেরি হয়ে যাবে। ঘরে বাইরেটা বোঝাটা গুরুত্বপূর্ণ, গান তোমরা বইতে পেয়ে যাবে। দেখো একটা জিনিস মনে রাখবে সবসময়, সেই জিনিসটাই জেনে নেবে যেটা কিনা তোমাদের কাছে অ্যাভেলেবেল নেই, বইতে নেই। আমি ঘরে বাইরেতে এখন এমন কিছু পড়াবো যেটা এখনো পর্যন্ত কোনো কোচিং সেন্টার কোনো ইনস্টিটিউশন প্রোভাইড করতে পারিনি, পারবেও না। হয়তো এই তোমাদের নোট দেওয়ার পর যেহেতু মাস্টার জি একটা বেশ বড় গ্রুপ, হয়তো সেখান থেকে এবার খুঁজে 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 বার করবে যে এই তো তাই তো এই সব তথ্য দিতে হবে, তো তখন হয়তো করতে পারে। আদারওয়াইজ আজও পর্যন্ত আমার জানা মতে কেউ এই তথ্য প্রোভাইড করেনি, ঠিক আছে। চলো, গান কিন্তু সবাই প্রোভাইড করেন, তোমরা নিজেরা টেক্সট খুললেই গান পেয়ে যাবে, কিন্তু এখন যেটা আমি পড়াচ্ছি সেটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। দেখো আমাদের যে ঘরে বাইরে উপন্যাস, সেই ঘরে বাইরে উপন্যাসের গ্রন্থ পরিচয় অংশে আমরা আসবো, এবং এখানে আমরা দেখবো যে ঘরে বাইরে 1322 সালে সবুজ পত্রে ধারাবাহিকভাবে মুদ্রিত 1323 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়, এবং গ্রন্থের প্রথম প্রকাশকালে সবুজ পত্রে মুদ্রিত বহু অংশ বর্জিত হইলেও পরবর্তী 1920 খ্রিস্টাব্দের পরিবর্ধিত সংস্করণে সেই সমস্তই পুনরায় গৃহীত হইয়াছে। বর্তমান মুদ্রণ উক্ত পরিবর্ধিত সংস্করণের পুনর্মুদ্রণ এবং সবুজপত্র পাঠের সহিত অভিন্ন। উপন্যাসখানি যখন সাময়িক পত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হইতেছিল তখনই ইহার নানা রূপ বিরুদ্ধ সমালোচনা হইতে থাকে। ঘরে বাইরে সম্বন্ধে একখানি চিঠির উত্তরে রবীন্দ্রনাথ 1322 সালের অগ্রহায়ণের সবুজপত্রে যে টিকা টিপ্পনী লিখেছিলেন তাহা নিচে আমি তুলে ধরেছি। অর্থাৎ আমরা সবাই বিভিন্ন নাটক বিভিন্ন উপন্যাস সম্পর্কে অন্যান্যদের সমালোচনা শুনি, কিন্তু এখন আমি তোমাদের রবীন্দ্রনাথ তার নিজের ঘরে বাইরে সম্বন্ধে কি বলেছেন সেটা দেখবো। রবীন্দ্রনাথ বলছেন যে ঘরে বাইরে উপন্যাসটা লেখার উদ্দেশ্য কি। সেখানে রবি ঠাকুর বলছেন যে আমি যা লিখে থাকি তা অনেকের ভালো লাগে। এই কথাটি আমাকে সাধারণত যে ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয় স্বাভাবিক
কারণে সে ভাষায় আমার দখল নেই, সেই জন্য যথারীতি তার জবাব দেওয়া আমার পক্ষে অসাধ্য। এমন অবস্থায় হঠাৎ একখানি চিঠি পেলুম। সেই চিঠিতে সেই চিঠিতে অভিযোগ আছে কিন্তু অবমাননা নেই। চিঠিখানি কোনো মহিলার লেখা, তিনি আমার অপরিচিত। তিনি চিঠিতে তার স্ত্রী জনচিত সংযম ও সৌজন্য এবং মাতৃজনচিত করুণা প্রকাশ করেছেন। তিনি দুঃখ বোধ করছেন কিন্তু দুঃখ দিতে চাননি। তিনি নিজের কোনো ঠিকানা দেননি, অথচ কয়েকটি প্রশ্ন করেছেন। এর থেকেই অনুমান করছি যে এই প্রশ্ন তিনি সাধারণের হয়ে পাঠিয়েছেন এবং সাধারণের ঠিকানাতেই এর জবাব চান। অতএব এর ভর্ৎসনার উত্তরে যে কটা কথা বলবার আছে সে আমি সবুজ পত্রে যাজ্ঞে তার কাছে সবিনয়ে নিবেদন করি। ঠিক আছে, তো বলছে সেটা আমি জনসাধারণের সামনে সবুজ পত্র পত্রিকায় তাকে সবিনয়ে নিবেদন করছি। এই উপলক্ষে সাধারণত আমাদের দেশে যেভাবে সাহিত্য বিচার হয়ে থাকে প্রসঙ্গত সে সম্বন্ধেও কিছু আলোচনা করব। প্রথমত তিনি কিছু ক্ষোভের সঙ্গে জিজ্ঞাসা করেছেন, ঘরে বাইরে উপন্যাসখানি লেখবার উদ্দেশ্য কি? এর সত্য উত্তরটি এই যে উপন্যাস লেখবার উদ্দেশ্যই লেখা। মানে বলছে যে এর সত্যি সত্যি যদি কোনো উত্তর হয় তাহলে এটাই যে উপন্যাস লেখার উদ্দেশ্যই হচ্ছে উপন্যাস লেখা। সাদা কথায় গল্প লিখবো আমার খুশি, কিন্তু একে উদ্দেশ্য বলা যায় না, কেননা খুশি বলাই উদ্দেশ্যটাকে অস্বীকার করা হয়। এবং যখন কোনো একটা উদ্দেশ্য লোকে প্রত্যাশা করছে তখন সেটা নেই বললেই কথাটা স্পর্ধার মতো শুনতে হয়। কিন্তু অনেক সময় উদ্দেশ্য বাইরে থেকে দেখতে পাওয়া যায়। হরিণের গায়ের যে চিহ্ন আমরা সবাই জানি, আমাদের হরিণের গায়ে একটা স্পেশাল চিহ্ন আছে। তো রবি ঠাকুর বলছেন হরিণের গায়ে যে চিহ্ন আছে কেন তা হরিণ নিজেও জানে না, কিন্তু হরিণ সম্বন্ধে যারা বই লেখেন তারা বলেন এর উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত চিহ্নের দ্বারা বনের আলো ছায়ার সঙ্গে সে বেমালুম মিশিয়ে থাকতে পারে। এই আন্দাজ সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, কিন্তু উদ্দেশ্যটা যে হরিণের মনের নয় সে কথা সকলকেই মানতে হবে। উদ্দেশ্য হরিণের নয়, কিন্তু হরিণের ভিতর দিয়ে বিশ্বকর্মার একটা উদ্দেশ্য তো প্রকাশ পাচ্ছে, তা হয়তো পাচ্ছে। তেমনি যে কালে লেখক জন্মগ্রহণ করেছে সেই কালটি লেখকের ভিতর দিয়ে হয়তো আপন উদ্দেশ্য ফুটিয়ে তুলেছে। তাকে উদ্দেশ্য নাম দিতে পারি বা না দিতে পারি এ কথা বলা চলে না। লেখকের কাল লেখকের চিত্তের মধ্যে গোচরে ও অগোচরে কাজ করছে। আমি বলছি এ কাজও শিল্প কাজ, শিক্ষাদানের কাজ নয়। কাল সব আমাদের মনের মধ্যে তার নানা রঙের সুতোয় জাল বুনছে এবং সেই তার সৃষ্টি আমি তার থেকে যদি কিছু আদায় করতে চাই তবে সে উদ্দেশ্য আমারই। কে বলছে? রবি ঠাকুর কিন্তু নিজেই বলছেন। এবং আমাদের দেশের আধুনিক কালে আবারও তিনি বলছেন যে আমাদের দেশের আধুনিক কাল জ্ঞাপনে লেখকের মনে যেসব রেখাপাত করেছে ঘরে বাইরে গল্পের মধ্যে তার ছাপ পড়েছে, কিন্তু সেই ছাপার কাজ হচ্ছে শিল্প কাজ। অর্থাৎ কোথায় লেখকের মনে যে ছাপ পড়েছে সেই ছাপটা ছাপার কাজের নামই হচ্ছে শিল্প কাজ। একজন শিল্পী যে কিনা আঁকতে পারে, সে একটা জায়গায় বসে আছে এবং সামনের দৃশ্যটা খুব সুন্দর লাগছে এবং সেই সৌন্দর্যটাই তার মনে ছাপ পড়ছে। সেই ছাপটা যে পড়ছে তখনই সে রং তুলি দিয়ে আঁকতে শুরু করছে, অর্থাৎ সেটা সে ছাপাতে শুরু করছে তার মনের ছাপটাকে। তাকেই কিন্তু আমরা শিল্পকর্ম বা শিল্প কাজ বলে থাকি। এর ভিতর থেকে যদি কোনো সুশিক্ষা বা কুশিক্ষা আদায় করবার থাকে সেটা লেখকের উদ্দেশ্যের অঙ্গ নয়। পৃথিবীর খুব একজন বড় লেখকের লেখা সামনে ধরা যাক, শেক্সপিয়ারের ওথেলো। কবিকে যদি জিজ্ঞাসা করা যায় যে তার উদ্দেশ্য কি, তিনি মুশকিলে পড়বেন। ভেবেচিন্তে যদি বা কোনো উত্তর দেন নিশ্চয়ই সেটা ভুল উত্তর হবে। আমি যদি ব্রাহ্মণ সবার সভ্য হই তবে আমি ঠিক করব কবির উদ্দেশ্য বর্ণভেদ বাঁচিয়ে চলা সম্বন্ধে জগৎকে সদুপদেশ দেওয়া। যদি স্বাধীন জেনে নেওয়ার বিরুদ্ধ পক্ষ হই তাহলে বলবো পরপুরুষের মুখদর্শন পরিহার করতে বলাই কবির পরামর্শ।
কিংবা কবির বুদ্ধি বা ধর্মজ্ঞানের প্রতি যদি আমার সন্দেহ থাকে, তাহলে বলবো একনিষ্ঠ পতিব্রতের নিদারুণ পরিণাম দেখিয়ে তিনি সতীত্বের মূলে কুঠারাঘাত করেছেন। কিংবা ইয়াগোর চাতুরীকেই শেষ পর্যন্ত জয়ী করে তুলে সরলতার প্রতি নিষ্ঠুর বিদ্রুপ প্রকাশ করাই তার মতলব। কিন্তু সোজা কথা হচ্ছে তিনি নাটক লিখেছেন। সেই নাটকে কবির ভালো লাগা মন্দ লাগা এমনকি কবির দেশকালও প্রকাশ পায়, কিন্তু সেটা তত্ত্ব বা উপদেশ স্বরূপে নয়, শিল্প রূপেই। কিন্তু সমস্ত নাটকের অবিচ্ছিন্ন প্রাণ এবং লাবণ্য রূপে কিন্তু এটা প্রকাশিত হচ্ছে। যেমন একজন বাঙালিকে যখন দেখি, তখন মানুষটার সঙ্গে তার জাতিকে, তার বাপ দাদাকে সম্মিলিত করে দেখি। তার ব্যক্তি এবং তার জাতি দুইয়ের মাঝখানে কোনো জড়ের চিহ্ন কিন্তু থাকে না। এও তেমনি কবির কাব্যে স্বাতন্ত্র্যের সঙ্গে আর তার দেশকালের সঙ্গে একটা প্রাণগত সম্মেলন আছে। তাই বলছিলাম, ঘরে বাইরে থেকে যখন লেখা যাচ্ছে, তখন তার সঙ্গে লেখকের সাময়িক অভিজ্ঞতা জড়িত হয়ে পড়েছে এবং লেখকের ভালো মন্দ লাগাটাও কি হচ্ছে, বোনা হয়ে যাচ্ছে। কিন্তু সেই রঙিন সুতোগুলোকে শিল্পেরই উপকরণ, তাকে যদি অন্য কোনো উদ্দেশ্যে প্রয়োগ করা যায়, তবে সে উদ্দেশ্য লেখকের নয়, পাঠকের। শৌখিন লোকে চমড়ের পুচ্ছ থেকে চামড় তৈরি করে, কিন্তু চমড়ই জানে তার পুচ্ছটা প্রাণের অন্তর্গত। ওটাকে কেটে নিয়ে চামড় করা অন্তত তার উদ্দেশ্য নয়, যে করে তারই উদ্দেশ্য। রবি ঠাকুরের মতে এই গল্পের মত কি, বা গল্পটা বলতে কি বোঝানো হচ্ছে, সেখানে রবি ঠাকুর বলছেন যে তার পরের কথা হচ্ছে, আমার হৃদয় ভাবের সঙ্গে পাঠকের হৃদয় ভাবের যখন বিরোধ ঘটলো, তখন পাঠক আমাকে দণ্ড দিতে বাধ্য। মাটির উপর পড়ে গেলে শিশু যেমন মাটিকে মারে, তেমনি এমন স্থলে সাধারণ পাঠকে দণ্ড দিয়ে থাকে। এই কথা আমাকে বিশেষ রূপে জানা, লেখক কিন্তু বলছে। তাই বলে দণ্ড যে দিতেই হবে এমন কোনো কথা নেই। ভূতকে না ভয় করতে পারি, এমনকি ভূতের ভয় অনিষ্টকর মনে করতে পারি, তবু ভূতের ভয়ের গল্প পড়বার সময়ে সে কথা মনে রাখবার দরকার নেই। এখানে মতামতের কথা নয়, রসের অনুভূতির কথা তিনি বলেছেন। এখানে কোন রসের কথা বলেছেন? এখানে পোয়েটিক্সের সেই অ্যারিস্টটলের হিউমার, যেটাকে শিশির কুমার দাস রস বলেই অভিহিত করেছেন, সেই রসের কথা বলেছেন। এখানে ভারতীয় কাব্যতত্ত্বের সেই সাহিত্য রসের কথা কিন্তু কবি বলেছেন। খ্রিস্টান রসিক যখন কোনো হিন্দু আর্টিস্টের আঁকা দেবী মূর্তির বিচার করেন, তখন তিনি যদি বুঝতে পারেন যে তিনি মিশনারি, তাহলেই ভালো। যদি না পারেন, তবে সেজন্য হিন্দু আর্টিস্টকে দোষ দেওয়া চলবে না বা চলে না। কেন? কারণ হিন্দু আর্টিস্ট স্বভাবতই আপন মত বিশ্বাস সংস্কার অনুসারে ছবি আঁকেন, কিন্তু যেহেতু সেটা ছবি, সেই জন্যই তার মধ্যে মত বিশ্বাস সংস্কার অতীত একটি জিনিস থাকবে, সেটি হচ্ছে রস। সেই রস যদি অহিন্দুর গ্রাহ্য হয় বা অগ্রাহ্য হয়, তবে হয় সেটা রসবোধের অভাবে, আর সেটা অহিন্দুর দোষ। দেখো, রসের অভাবে সেটা হিন্দু আর্টিস্টের দোষ, কিন্তু দোষটা মতবিশ্বাসের উপর নির্ভর করে না। প্রদীপ ইংরেজের একরকম এবং ডিটস লণ্ঠন চলিত হবার পূর্বে হিন্দুর অন্যরকম ছিল। তাহলে প্রদীপ আমরা যেটাকে কিনা সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিই বা বিভিন্ন জায়গায় জ্বালিয়ে ঘরটাকে আলোকিত করি, সেটা একরকম ইংরেজদের কাছে ছিল। কিন্তু যখন ডিটস লণ্ঠন বলে এক ধরনের লণ্ঠন পূর্বে যখন রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘরে বাইরে উপন্যাস লিখছেন, তখন প্রচলিত হয়েছিল বা তৈরি হয়েছিল, এই ডিটস লণ্ঠন চালিত হওয়ার পূর্বে হিন্দুর অন্যরকম ছিল। তবু আলো জিনিসটা কিন্তু আলোই, সেটা প্রদীপের হোক বা
ডিটস লণ্ঠনের হোক। দেখো একটা কথা বলবো, রবীন্দ্র মানে সাহিত্য কিন্তু খুব ছোট্ট একটা সাহিত্য, তারপরেও আমার একটা ছোট্ট কথা বলার, যে এই ছোট্ট সাহিত্যটাকে কিন্তু আমরা খুব একটা হালকা ভাবে নেব না। তার কারণ কিন্তু আমরা গতদিন বলেছি, যত আমরা হালকা ভাবে এটাকে নেব তত কিন্তু আমাদের এখান থেকে নাম্বার ডিক্রিজড হতে থাকবে। কারণ এখান থেকে কিন্তু 10টা 11টা 12টা পর্যন্ত প্রশ্ন আসে, এবং প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড। আমাদের টেক্সচুয়াল প্রশ্ন যেমন আসছে, ঠিক অনুরূপ ভাবে কি প্রশ্ন আসছে, আনুষঙ্গিক বিভিন্ন প্রশ্ন কিন্তু চলে আসছে। সেগুলো তোমরা যদি কেউ একটু প্রশ্নপত্র ঘেটে থাকো তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবে। ফলত এই আনুষঙ্গিক যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের উত্তর করার জন্য সেই ঢাল তলোয়ার আমাদেরকে রেডি রাখতে হবে। সেই জন্য এই জায়গাগুলো আমাদের পড়তে হবে বা জানতে হবে বা বুঝতে হবে। কারণ আমি খুব ভালো করে জানি, আমিও যখন নেট পড়েছি আমাকেও কেউ এই জায়গাগুলো দেখিয়ে দেয়নি, ফলত অনেক হোঁচট খেতে হয়েছে। তাই আমি মনে করেছি যে আমার হাতে যখন সুযোগ হচ্ছে, অন্তত সমাজের স্বার্থে হলেও এইগুলো তোমাদেরকে জানানো উচিত। আমি একটা ছোট্ট গল্প বলবো, অনেকক্ষণ থেকে পড়াচ্ছি, প্রায় ঘন্টা পুড়ে গেল, তো একটা না পড়া মাথায় ঢোকে না, আমি খুব ভালো করেই জানি। তাই একটা ছোট্ট গল্প বলবো, একটা গাধা এবং একটা সিংহের গল্প, তারপরে আবার পড়াবো। দেখো, আহ গাধা এবং সিংহের মধ্যে সব থেকে, মানে ওটা তো আলাদা বাদই দিলাম, বনে যত পশু থাকে সব থেকে বেশি খাটাখাটনি করে কে বলতো বনে? একটু আমাকে মেসেজে লিখবে কেউ, বনে যত পশু থাকে সব থেকে পরিশ্রম করে কোন কে? আমাকে একটু মেসেজে লেখো প্লিজ। একদমই তাই, গাধা। কিন্তু তা সত্ত্বেও গাধা কিন্তু বনের রাজা নয়, কেন বলতো? গাধা বনের রাজা নয় কেন জানো? কেন বলতো? তাহলে তোমরা অনেকেই উত্তর দিলে এবং আমরা দেখলাম যে আহ রাজারা খাটে না। না, এরকম নয় বিষয়টা। আচ্ছা চলো আমি বলে দিই তাহলে। হ্যাঁ, তো যদিও বা এটা খুব প্রচলিত একটা গল্প, তোমরা সবাই বোধহয় জানো, যদি কেউ না জানো তা সে জেনে নেবে। তো সারাক্ষণ শুধু খাটাখাটনি করলে হবে না, সারাক্ষণ শুধু পরিশ্রম করলে হবে না। অথচ বনের রাজা কে বলতো? বনের রাজা হচ্ছে আমাদের সিংহ। ও কি করে, ও যখন যেটা লক্ষ্য, ও একটা লক্ষ্য টার্গেট করে যে ওইটা আমার চাই, ঠিক আছে, এবং সে যথারীতি উঠে ঠিক তার লক্ষ্যটাকে ছিনিয়ে নিয়ে তারপরে আবার চলে আসে। আর এই যে জায়গাটা, আমাদেরকে কিন্তু শুধু খাটলে হবে না, আমাদেরকে গাধার মতন খাটলে হবে না, আমাদের সিংহের মতন শিকারী হতে হবে, আমাদের সিংহের মতন পরাক্রমশালী হতে হবে, আমাদের সিংহের মতন ভয়ঙ্কর হতে হবে। এতটা পড়াশোনা করতে হবে, এতটা পড়াশোনা করতে হবে যেন কোথা থেকে গেলে যেন সেই জায়গার মানুষ বলে যে অমুক যাচ্ছে। অর্থাৎ তোমার উপস্থিতিতে সেই জায়গার যেন এনভায়রনমেন্ট আলাদা করে ক্রিয়েট হয় যে অমুক এসেছে, অমুক যাচ্ছে। আর একটা জিনিস মনে রাখবে, আমরা সবাই আমাদের ছোটবেলা থেকে মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে মেধা মেধা মেধা। অমুক পড়াশোনায় ভালো, তমুক পড়াশোনায় খারাপ। ও ভালো পড়াশোনা করতে পারে, তুই ভালো পড়াশোনা করতে পারিস না। ও মনে রাখতে পারে, তুই মনে রাখতে পারিস না, তার মানে তুই পড়াশোনায় খারাপ। এই যে কনসেপ্টটা, এটা মাথার থেকে জাস্ট ধরে ছুঁড়ে ফেলে দাও। কারণ মেধা একটা টাইমের পর আর মেধা খুব একটা কাজে দেয় না। অনেক মেধাবী ছেলেদেরকে আমি হারিয়ে যেতে দেখেছি, কিন্তু অনেক পরিশ্রমী ছেলেদেরকে কিন্তু স্ট্যান্ড করতে দেখি আমরা, যদিও বা আমরা দেখি স্ট্যান্ড করতে। হ্যাঁ, এক্ষেত্রে বলবো, আমি সোনার গল্প করবো। সোনা, সোনা যেটা যেটা কিনা অরিজিনাল সোনা, একদম অরিজিনাল, একদম অরিজিনাল যে গোল্ড, যাতে কোনো খাদ নেই, সেই অরিজিনাল গোল্ড দিয়ে কিন্তু কোনোদিন কোনো কি করা যায় না, কোনোদিন কোনো
গহনা প্রস্তুত করা যায় না, তার মধ্যে একটু আধটু খাতের দরকার হয়। তাই পড়াশুনো করতে গেলে, পড়াশোনায় মন বসাতে গেলে, যদি মনে করো একটু আমার বাইরে থেকে ঘুরে আসলে আমার পড়াশোনায় মন বসছে, যাও বাবা বাইরে থেকে ঘুরে আসো, কিন্তু নেট পড়ার জন্য দিনে অন্তত 10 থেকে 11 ঘন্টা পড়াশোনা করা চাই। যদি তোমরা কেউ মনে করো যে হ্যাঁ আমি 10 থেকে 11 ঘন্টা আমার জীবনের স্বপ্নের জন্য, আমার স্বপ্নের জন্য, নেটের জন্য দিতে পারবো, তবেই বাবু তোমরা নেট পড়ো। নাহলে নেটের বিশাল কম্পিটিশন, নেট পড়ো না। ওই সেই ডব্লিউবিসিএস, পাড়ার দাদা ডব্লিউবিসিএস পড়ছে বলে আমি ডব্লিউবিসিএস পড়ছি, পাড়ার দিদি নেট পড়ছে বলে আমি নেট পড়ছি, এই কনসেপ্ট থেকে বেরিয়ে এসো। ছোট্ট 5 মিনিটের একটু কথা বললাম, কারণ একটানা পড়তে ভাল লাগে না, এবং এই কথাগুলো তোমাদের জানা জরুরি। তো যেখানে ছিলাম রবি ঠাকুরের কথায়, রবি ঠাকুরকে আরেকটু জানার চেষ্টা করি। আমরা জানি রবি ঠাকুর আমাদের জানা অজানার বাইরে, তবুও যতটা জানা যায় ততটা আর কি। হ্যাঁ, দেখো গল্পের খাতিরে রবি ঠাকুর বলছেন যে কিন্তু মত যখন এমন বিষয় নিয়ে যেটা দেশের একেবারে মর্মের কথা, তখন পাঠকের কাছ থেকেও অতটা বেশি নিরাসক্তর সহানুভূতি দাবি করা যায় না। তখন পাঠকের নিজের ব্যথা গল্পের ব্যথাকে ছাড়িয়ে ওঠে। অতএব সে জায়গায় রসের বিচারের চেয়ে রসের বিষয় বিচারটা স্বভাবতই বড় না হয়ে থাকতে পারে না, স্বভাবতই বড় না হয়ে থাকতে পারে না। এ প্রসঙ্গে আরো একটা কথা বলবো। কি বলবো? যে কি বলবো, যে সেখানে বড় না হয়ে থাকতে পারে না। এবং পরবর্তীতে আমরা দেখব যে আচ্ছা বেশ, তাই মানলাম, রবি ঠাকুর বলছে তাহলে এ স্থলে লেখকের প্রতি উপদেশটা কি, এবং নিজে যেটাকে ভালো মনে করে পাঠকের খাতিরে চেষ্টা করব সেটাকে মন্দ মনে করতে। লেখক বলছে পাঠক যদি গল্পের খাতিরে সে কাজ করতে না পারেন, তাহলে লেখকই বা পাঠকের খাতিরে এমন কাজ কি করে করবেন। অর্থাৎ কবি এটা বলতে চেয়েছেন বা লেখক এটা বলতে চেয়েছেন যে পাঠক নিজের মতন পড়বে ঠিকই, কিন্তু একজন লেখক সে নিজের মতন লিখবে, সে পাঠকের খাতিরে কি করে লিখবে? তার মনে যেটা আসছে সেই মনের প্রতিফলন তার লেখা। এখন পাঠকের খাতিরে কি তার সেই মনের প্রতিফলনটাকে সে পাল্টে ফেলবে? সেটা তো হতে পারে না। যদি বলা যায় গল্পের খাতিরের চেয়ে দেশের খাতির বড়, তবে সে কথা পাঠক সম্বন্ধেও যেমন খাটে, লেখক সম্বন্ধেও কিন্তু তেমনই খাটে। এবং তার সাময়িক একদল পাঠক তাকে বাহবা দেবে, এ কথা লেখকের ভাববার নয়। তিনি ভাববেন তার গল্পটি ঠিক মতো হওয়া চাই, তাও যদি তাকে ভাবতে দেওয়া না যায় তবে দেশের ভালো হয়, এই কথাই যেন তিনি ভাবেন। দেশ তাকে ভালো বলে এ কথা নয়। এবং আখ্যায়িকা প্রসঙ্গে, আখ্যায়িকা বলতে তোমরা জানো তো, গল্প বা উপন্যাসের মধ্যে যে স্টোরিটা রয়েছে, যে আখ্যানটা রয়েছে, সেই আখ্যায়িকা প্রসঙ্গে লেখক বলছেন লেখিকার সেই দ্বিতীয় প্রশ্ন, মানে যার প্রশ্নের উত্তরে লেখক এতগুলো কথা বলছেন, সেই লেখিকার দ্বিতীয় প্রশ্ন এই যে এই উপন্যাসের আখ্যায়িকা কি আমার কল্পনা প্রসূত, না বাস্তবে কোথাও তার আভাস পাওয়া গেছে? যদি পেয়ে থাকি তবে সে আধুনিক পাশ্চাত্য শিক্ষাভিমানী বিলাসী সম্প্রদায়ে না প্রাচীন হিন্দু পরিবারে? তার উত্তর এই যে আখ্যায়িকাটি অধিকাংশ গল্পের আখ্যায়িকার মতোই আমার কল্পনা প্রসূত। কিন্তু এইটুকু মাত্র বললেই লেখিকার প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেওয়া হয় না। ওই প্রশ্নের মধ্যে একটা কথা চাপা আছে যে এমন ঘটনা প্রাচীন হিন্দু পরিবারে অসম্ভব। ঠিক একটা গল্পের ঘটনা সেই গল্পের অনুরূপ অবস্থার মধ্যেই ঘটতে পারে, আর কোথাও ঘটতে পারে না। প্রাচীন বা নবীন, হিন্দু বা অহিন্দু কোনো পরিবারেই না। অতএব
কোনো বিশেষ পরিবারে কি ঘটেছে সে কথা স্মরণ করে গুজব করাই চলে, গল্প লেখা চলে না। মানব চরিত্রের যে সমস্ত সম্ভবপরতা আছে সেইগুলিকেই ঘটনা বৈচিত্র্যের মধ্যে দিয়ে গল্পের নাটকে বিচিত্র করে তোলা হয়। মানব চরিত্রের মধ্যে চিরন্তনত্ব আছে, কিন্তু ঘটনার মধ্যে নেই। ঘটনায় নানা আকারে নানা জায়গায় ঘটে, এবং একই ঘটনা দুই জায়গায় ঠিক একই রকম ভাবে ঘটে না। কিন্তু তার মূলে যে মানব চরিত্র আছে সে চিরকালই নিজেকে প্রকাশ করে এসেছে। এই জন্য এই মানব চরিত্রের প্রতি লেখক দৃষ্টি রাখেন কোনো ঘটনার নকল করার প্রতি নয়। সাহিত্য বিচার প্রসঙ্গে রবি ঠাকুর নিজেই বলছেন যে তাহলে প্রশ্ন এই যে প্রাচীন হিন্দু পরিবারে সর্বত্রই মানব চরিত্র এবং মনুষ্য গীতার রাস মেনে চলে, কখনো লাগাম ছিঁড়ে খানার বাইরে গিয়ে পড়ে না। হ্যাঁ, সে প্রসঙ্গে রবি ঠাকুর বলছেন সেই বেদিক এডুকেশনটাকে টেনে এনে, সেই বৈদিক যুগ তিনি বলছেন আমরা বৈদিক পৌরাণিক কাল থেকে এইটাই দেখে আসছি যে বুনো ওলের সঙ্গে বাঘা তেঁতুলের লড়াইয়ের অন্ত নেই। অর্থাৎ আমরা না ট্রেনে বাসে রাস্তাঘাটে পথে সব জায়গায় বলে না ও যেমন বুনো ওল ও তেমন বাঘা তেঁতুল, অর্থাৎ এই বুনো ওল এবং বাঘা তেঁতুলের কথা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। একদিকে শাসনও করা, অন্যদিকে মানবের প্রকৃতিও উদ্দাম। তাই কখনো শাসন জেতে কখনো প্রকৃতি, এই লড়াই যদি প্রাচীন হিন্দু পরিবারে সম্পূর্ণ অসম্ভব হয় তবে সেই প্রাচীন হিন্দু পরিবারের ঠিকানা কখনো পাওয়া যায়নি। তাছাড়া কথাও মনে রাখা আবশ্যিক যে যেখানে মন্দ একেবারেই নেই, যেটা একটুখানি আগে বললাম সোনার খাদের ব্যাপারে, যেখানে মন্দ একেবারেই নেই সেখানে কিন্তু ভালোও নেই। প্রাচীন হিন্দু পরিবারে কারো পক্ষে মন্দ হওয়া যদি একেবারেই অসম্ভব হয় তাহলে সেই পরিবারের লোক ভালোও নয় মন্দও নয়, তারা সংহিতার কলের পুতুল। এই কলের পুতুল সম্পর্কে কিন্তু রবি ঠাকুর নানান রকমের কথা বলেছেন তার বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখার মধ্যে। ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে থেকে মানুষ ভালোটাকে বেছে নেবে বিবেকের দ্বারা, প্রথার দ্বারা, এবং এটাই হচ্ছে মানুষের মনুষ্যত্ব। অর্থাৎ টেকনোলজি থেকে শুরু করে সাহিত্য, মানে শিল্প, মানুষ, যাই বলো না কেন সমস্ত কিছুর মধ্যে কিন্তু ভালো এবং মন্দ আছে। কিন্তু মানুষের মনুষ্যত্ব তখনই প্রকাশিত হবে যখন মানুষ রাজহংসের মতন সেই ভালোটাকে বেছে নেবে এবং মন্দটাকে রেখে দেবে। কিন্তু এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, আমাদের হিউম্যান সাইকোলজিতে বলে, এটা আমাদের হিউম্যান নেচার, ভালো মন্দের দ্বন্দ্বের মধ্যে মানুষের মধ্যে মন্দটা তাড়াতাড়ি অ্যাডাপ্ট হয়ে যায়। মানুষ মন্দটাকে বেশি তাড়াতাড়ি মনের অগোচরে, মনের অজান্তে গ্রহণ করে ফেলে, তারপরে হয়তো ভালোটাকে গ্রহণ করতে পারে নয়তো না। প্রাচীন সংস্কৃত উদ্ভট কবিতায়, যে সকল কুৎসিত স্ত্রী নিন্দা দেখতে পাই বর্তমানে কোনো পাশ্চাত্য শিক্ষাবিমানের লেখায় তার আভাস মাত্র পাওয়া যায় না। অর্থাৎ রবি ঠাকুর বলছেন যে প্রাচীনকালে বিভিন্ন সংস্কৃত কবিতায় এত বাজে স্ত্রী নিন্দা আমরা দেখেছি, বিভিন্ন পাশ্চাত্য সাহিত্যগুলোতেও কিন্তু তার আভাস অর্থাৎ তার 1% দেখতে পাই না। তার কারণ আধুনিক কবিরা স্ত্রী জাতিকে আন্তরিক শ্রদ্ধা করে থাকেন। তবে একথা নিশ্চিত সত্য যে সেই সকল প্রাচীন স্ত্রী নিন্দাগুলি স্ত্রী জাতি সম্বন্ধে মিথ্যা, কিন্তু যদি স্ত্রী বিশেষ সম্বন্ধ মিথ্যা হয় তবে সেই কবিতাগুলির উদ্ভব হলো কোথা থেকে? অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন যে স্ত্রী জাতি বলতে সমগ্র স্ত্রীকে বোঝানো হচ্ছে, সেই যে জেনারেলাইজেশন করছে সেক্ষেত্রে হয়তো সেই কবিতাগুলো মিথ্যা। কিন্তু একজন স্ত্রী বা 5 জন স্ত্রী যদি ওরকম না হতো তাহলে সেই কবিতা সৃষ্টি হতো কি করে? অর্থাৎ রবি ঠাকুর বলতে চেয়েছেন বা বলছেন হয়তো বিন্দুর মতন কিছু ঘটছে এবং কবিরা বা লেখকরা বা সাহিত্যিকরা সেই বিন্দুটাকে সিন্ধু করে তুলছে, অর্থাৎ সেই বিন্দুটাকে কল্পনার
মাত্রা দিয়ে, বিভিন্ন বিষয় দিয়ে সেটাকে আরো বড় করে একটা স্টোরি বা একটা উপন্যাস তৈরি করার চেষ্টা করছে। কিন্তু যদি এই বিন্দুটাই না থাকতো তাহলে এই স্টোরিটা আসতো না, এবং তাহলে বোধ হয় তর্কটা এইরকমই দাঁড়াবে যে মানব প্রকৃতির মধ্যে নিয়ম লঙ্ঘন করবার একটা বেগ আছে, কিন্তু সেটা কি সাহিত্যে বর্ণনা করার বিষয়? এটা কিন্তু রবি ঠাকুর বারংবার বলছেন যে সেটা কি সাহিত্যে বর্ণনা করবার বিষয়, এবং এ তর্কের উত্তর আবহমান কালের সমস্ত সাহিত্যেই দিচ্ছে। অতএব আমি নিরুত্তর থাকলেও এখানে কোনো ক্ষতি হবে না। দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে অধিকাংশ সমালোচকের হাতে সাহিত্য বিচার স্মৃতিশাস্ত্র বিচারের অঙ্গ হয়ে উঠেছে। বঙ্কিমের কোন নায়িকা হিন্দু রমণী হিসাবে কতটা উৎকর্ষ প্রকাশ করেছে তাই নিয়ে সমালোচক মহলে বিভিন্ন সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ চলে থাকে। ভ্রমর তার স্বামীর প্রতি অভিমান করেছিল। এই ভ্রমরের উৎসব নিশ্চয়ই তোমরা জানো, কৃষ্ণকান্তের ওই, এক সেকেন্ড কোথায় গেল এটা, হ্যাঁ, এই ভ্রমর তার স্বামীর প্রতি অভিমান করেছিল। সেটাতে তার হিন্দু সতীত্বের কতটা খাদ ধরা পড়েছে। আবার পরবর্তীকালে দেখি সূর্যমুখী চরিত্রের কথা। সূর্যমুখী তার স্বামীর প্রেয়সী সতীনকে নিজেরও প্রেয়সী করতে না পারাতে তার হিন্দু রমণীত্বের কতটা লাঘব হয়েছে। শকুন্তলা কি আশ্চর্য হিন্দু নারী? দুষ্যন্ত কি আশ্চর্য হিন্দু রাজা? এই সকল বিচার প্রহসন আমাদের দেশে সাহিত্য বিচারের নাম ধরে নিজের গাম্ভীর্য বাজিয়ে চলতে পারে। জগতে আর কোথাও এমন দেখা যায় না যে শেক্সপিয়ার অনেক নায়িকার সৃষ্টি করেছেন, কিন্তু তাদের মধ্যে ইংরেজ রমণীত্ব কতটা প্রকট হয়েছে এই নিয়ে কেউ কিন্তু চিন্তা করে না। এমনকি তাদের খ্রিস্টানাইয়ের মাত্রা নিক্তির ওজনে পরিমাপ করে পয়লা দোসরা মার্কা দেওয়া খ্রিস্টান পাদ্রীদের দ্বারাও ঘটা সম্ভব নয়। আমি যখন তোমাদেরকে নোটসটা প্রোভাইড করে দেবো, এইগুলো একটু পড়ে নেবে তোমরা নিজেরা। এখানে স্বদেশ প্রেম রয়েছে ঘরে বাইরে উপন্যাসে, তোমরা একটু দেখে নিও। আমি ডিরেক্টলি একটু একদম মেন জায়গায় চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের এই যে হচ্ছে তোমার ঘরে বাইরে উপন্যাসটা, তার যে স্টোরিটা, সেই স্টোরিটাতে চলে যাচ্ছি। দেখো, আমি যদি এর নামকরণ দিয়ে ধরি তাহলে নামকরণ সাহিত্যের দ্বারোদ্ঘাটনের চাবিকাঠি। অর্থাৎ একটা নাম দেখে কিন্তু তুমি ডিসাইড করবে যে তুমি সেই লেখাটা পড়বে না পড়বে না, যার মধ্যে দিয়ে সাহিত্যের অভ্যন্তরে প্রবেশ করা যায়। নামকরণ একদিকে যেমন শিল্পের মাতৃভূমিকে স্পর্শ করে, লেখক তার লেখনীতে কোনো অভিপ্রেত বক্তব্য প্রকাশ করতে চান অথবা কোনো চরিত্রকে বিশেষ গুরুত্ব দিতে চান, তার ইঙ্গিত থাকে নামকরণের মধ্যে। তাই যে কোনো সাহিত্যকর্মের নামকরণ বিচার এক তাৎপর্যপূর্ণ আলোচনা। আলোচ্য ঘরে বাইরে উপন্যাসটি 1322 সালের বৈশাখ মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত ধারাবাহিকভাবে সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়, এবং এরপর জ্যৈষ্ঠ মাসে 1916 সালে সেটা আবার গ্রন্থ আকারে প্রকাশিত হয়। শিল্পী রবীন্দ্রনাথের উপন্যাস রচনার নতুন প্রকরণ ও আধুনিক ব্যক্তি চিন্তার সমর্থন একসঙ্গে দেখা দিল ঘরে বাইরের কাহিনীর রচনার পরিকল্পনায়। ঘরে বাইরে তত্ত্ব প্রধান আবার কাব্যধর্মী একটা উপন্যাস। রাজনৈতিক পটভূমিতে প্রেমের বিশ্লেষণ, আবার প্রেমের স্বরূপ সন্নিধানে মনের বিশ্লেষণ, সব মিলে যে অভূতপূর্ব পরিবেশ চিত্রিত হয়েছে তার ভেতর থেকে রবীন্দ্রনাথ সুকুমার মনটিকে খুঁজে পাওয়া যায়। আর এর উপর ভিত্তি করে উপন্যাসটির নামকরণের সার্থকতা বিচার করা যায়। দেখো, যখন উপন্যাসটা যখন লেখা হচ্ছে, বঙ্গভঙ্গের উত্তাল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়কে উপন্যাসের বৃহত্তর ক্যানভাস করে নিখিলেশ, সন্দীপ, বিমলার আত্মকথনের মধ্য দিয়ে উপন্যাসের কাহিনী ধীরে 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 এগিয়েছে। অর্থাৎ উপন্যাসের দুটি অভিমুখ কিন্তু আমরা দেখতে পাই। একটা হচ্ছে মধ্যবিত্ত পারিবারিক জীবন, আর একটা হচ্ছে সমকালীন রাজনীতির প্রসঙ্গ। আপাতভাবে এই দুটি অভিমুখী ঘর ও বাহির হিসাবে দতিত হলেও
অভিমুখ দুটির সূক্ষ্ম বিশ্লেষণে ঘর ও বাহির তত্ত্বটি স্পষ্টভাবে প্রকট হয়। রবীন্দ্রনাথের রাজনৈতিক মতাদর্শ ও প্রেম তত্ত্বের মূল ভিত্তি হলো শাশ্বত ধর্ম, ব্যক্তিত্বের সার্থক প্রকাশ পূর্ণতার অর্জনে, আর পূর্ণতার ভিত্তি ও শাশ্বত মানবতা ধর্মের উপর প্রতিষ্ঠিত। দুটি তত্ত্বের ভিতর দিয়ে এই সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রকাশিত হওয়ায় কাহিনী বিন্যাসে একটি জৈবিক ঐক্য গ্রহণ নৈপুণ্যের নিদর্শন হিসাবে লক্ষণীয় হয়ে উঠেছে। দেখো, কাহিনীর মধ্যে বাইরের অভিঘাত এসেছে এবং সন্দীপকে অবলম্বন করে, এবং উপলক্ষ হয়েছে কি স্বদেশিকতার কর্মকাণ্ড। এই কর্মের আবর্তে বিমলা হয়েছে চঞ্চল এবং বিপর্যস্ত। অর্থাৎ সে কিন্তু শুধু নিখিলেশের মধ্যে মানে বদ্ধ থাকতে পারছে না, তার কোথাও গিয়ে মনে হচ্ছে তার আরো চাই, তার আরো চাই, তার আরো চাই। সেই জন্য সে মনের অগোচরে বা মনের অজান্তে সেই সন্দীপের দিকে পা বাড়িয়েছে। কিন্তু বিপর্যয়ের আগুনে পুড়ে বিমলার প্রেম নিকষিত হেমে পরিণত হয়েছে। তবে মূল তত্ত্বের উপলব্ধি নিখিলেশ ছাড়া কারো জীবনেই কিন্তু রবি ঠাকুর দেখাননি। অর্থাৎ মূল যে তত্ত্বের উপলব্ধি, আলটিমেট চরিত্রটা কেমন হওয়া উচিত, একজন পুরুষ কেমন হওয়া উচিত, তার যে সংযম, তার যে ভদ্রতা, তার যে পৌরুষত্ব, পুরোটাই কিন্তু রবি ঠাকুর নিখিলেশ চরিত্রের মধ্যে ধরা দিয়ে মানে ধরেছে, সন্দীপের মধ্যে কিন্তু দেখাননি। আবার নিখিলেশকে যদি ঘরে বাইরে উপন্যাসের মূল তত্ত্বকে উপলব্ধি করার প্রধান শক্তিরূপে চিহ্নিত করা যায়, তবে বিমলাকে বলা যেতে পারে সেই শক্তিরূপের আধার। এবং উপন্যাসে বিমলা নিখিলেশের গভীর প্রেমের মহিমা উপলব্ধি করতে পারেনি। আর সন্দীপের রূপজ মোহ তাকে বিপর্যস্ত করেছিল বারংবার। বিবাহিত নারীর প্রেম চিত্র রচনায় বাংলা সাহিত্যে ঘরে বাইরে একটি অনন্যতা এবং লেখকের বৈপ্লবিক দুঃসাহসিকতা অনস্বীকার্য দাম্পত্য প্রেমের সত্যশ্রী যথার্থ ব্যঞ্জনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। তো যেখানে ছিলাম আমরা, যে সেখানে বিমলার একটা ছোট্ট লাইন আমরা তুলে এনেছি, যে আমার স্বামীর বড় ইচ্ছা ছিল আমাকে বাইরে বের করবেন। একদিন আমি তাকে বললুম, বাইরেতে আমার দরকার কি? একদম শুরুতেই তোমরা এই সংলাপটা পেয়ে যাবে। এবং নিখিলেশের আত্মকথার একটা সংলাপ আমরা দেখছি, আমি চাই বাইরের মধ্যে তুমি আমাকে পাও, আমি তোমাকে পাই। এইখানে আমাদের দেনা পাওনা বাকি আছে। অর্থাৎ নিখিলেশ বলতে চেয়েছেন যে তুমি সবাইকে দেখো, সবকিছু দেখো, তার মধ্যে থেকে তুমি আমাকে বেছে নাও, আমি তোমাকে বেছে নেই। সেখানে আমাদের দেনা পাওনা বাকি আছে। ঘরের মধ্যে তো আমি আছি, তোমার তুমি আছো, আর তো কেউ নেই। সুতরাং এই বিষয়টা কিন্তু রবি ঠাকুর দেখিয়েছেন, এবং এইভাবে ঘরে বাইরের সত্যের মধ্যে, ব্যাপকের মধ্যে উভয়ের পরিচয়কে পাকা করে ভালোবাসার সার্থকতা ফুটিয়ে তোলার চেষ্টাই কিন্তু রবীন্দ্রনাথের উদ্দেশ্য রূপে চিহ্নিত হয়েছে। তিনি দাম্পত্য প্রেম সম্পর্কে একটি বিশেষ তত্ত্বকে চিহ্নিত করতে চেয়েছেন। আসলে মেয়েদের মধ্যে ছোট থেকেই একটা প্রতিগত সংস্কার তৈরি হয়ে ওঠে, তাই দাম্পত্য প্রেম ব্যক্তি অনুভবজাত নয়, তা হয়ে যায় কি সামাজিক হৃদয় বৃত্তি। এ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন, স্ত্রী পুরুষের প্রেম বলে যে একটা স্বাভাবিক হৃদয় বৃত্তি আছে, তাকে অতিক্রম করে দাম্পত্য প্রেম নামক এক সামাজিক হৃদয় বৃত্তিকে সাধনার দ্বারা গড়ে তোলবার বিশেষ চেষ্টা আমাদের দেশে আছে। ঘরের গণ্ডিতে যে প্রেম থাকে তা কেবল জীবন রক্ষার তাগিদে উন্মুখ। আবার প্রেমের অতীন্দ্রিয় অসীমের উপলব্ধি সাধারণত সেখানে সম্ভব হয় না। ঘরের প্রেমকে তাই বাইরের পটভূমিকায় দাঁড় করালেই তার যাচাই নিখুঁত হয়।
এবং সেই যাচাইয়ের প্রেমে বা সেই যাচাইয়ে প্রেম যদি নিখুঁত হয় এবং সেই যাচাইয়ে প্রেম যদি অপরাজিত থাকে, তবে তা সত্যকার প্রেম নামে উপযুক্ত। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ রাজা নাটকে রানীর সঙ্গে পুনর্মিলনের দিনে রাজা রানীকে আহ্বান জানিয়ে বলেছিলেন যে আজ এই অন্ধকারের দ্বার একবার খুলে দিলুম, সরি, আজ এই অন্ধকারের দ্বার একেবারে খুলে দিলুম, তখনকার লীলা শেষ হলো, এসো আবার আমার সঙ্গে এসো, বাইরে চলে এসো আলোয়। একইভাবে উপন্যাসে দাম্পত্য প্রেমের ঘর বাহির তত্ত্ব ব্যঞ্জনায় প্রকাশিত হয়ে উপন্যাসটির কিন্তু যে নাম হয়েছে ঘরে বাইরে, সেখানে কিন্তু কোনো মানে কি বলবো অসার্থকতা নেই, যথেষ্ট সার্থক। এবং এখানে রবীন্দ্রনাথ বা বিভিন্ন সমালোচক বলেছেন বিমলাকে বলেছেন ঘর এবং চন্দ্রনাথকে বলেছেন বাহির। কেন? কারণ এখানে মেজজা বা বিমলা অবলম্বন করে নিখিলেশের মনের বাস্তব ও কল্পনা, ঘর ও বাহির, সীমা ও অসীমের যে দ্বন্দ্ব, উপন্যাসে তা সম্পূরক পাত্রপাত্রী হলো মেজজা ও চন্দ্রনাথ মাস্টার। মেজজা ঘরের প্রতি, চন্দ্রনাথ মাস্টার বাইরের প্রতি। একজনের ঘরের প্রতি আকর্ষণ, আর একজনের বাইরের প্রতি আকর্ষণ। এবং এই যে চন্দ্রনাথ মাস্টার, তিনি কিন্তু সংসার বিরাগী। এবং আমরা যখন উপন্যাসটা পড়বো, একদম শেষে আমরা দেখতে পাবো বা শেষে দেখা যায় যে দাঙ্গার খবর এলে চন্দ্রনাথ বাবু নিখিলকে বা নিখিলেশকে তার কর্তব্যের কথা মনে করিয়ে কর্তব্যের মুখে যাওয়ার উপদেশ দিলেন। ঠিক তখনই মেজরানী আকুল হয়ে তাকে ফিরিয়ে আনতে তৎপর হলেন। এখানেই কিন্তু ঘরে এবং বাইরের দ্বন্দ্ব, এখানেই কিন্তু ঘরে এবং বাইরের মেলবন্ধন। উপন্যাসের যেখানেই দুটি চরিত্রের উপস্থিতি, সেখানেই তারা পরোক্ষ প্রত্যক্ষ এবং নিখিলেশের মনে সীমা অসীমের দ্বন্দ্বকে কিন্তু প্রকাশ করেছে আমাদের ঘরে বাইরে উপন্যাসে। এবং বিভিন্ন সমালোচক বিভিন্ন রকমের কথা বলেছেন এই উপন্যাসে, সেটা আমি সব এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আপাতত আমাদের উপন্যাসটা এই পর্যন্ত বোঝানো শেষ হলো। উপন্যাসটা কি আমি আশা করি বোঝাতে পেরেছি বা বুঝিয়েছি। এখনো মেন টেক্সট আছে, মেন টেক্সটটা দেখো তোমাদের সকলের কাছে মেন টেক্সট আছে। মেন টেক্সট পড়তে বা মেন টেক্সট সম্বন্ধে তোমাদের বোধহয় এমন কেউ নেই যাদের কাছে তোমাদের মেন টেক্সট নেই, সবার কাছেই আছে, তোমরা পড়ে নিতে পারবে। কিন্তু আমার মনে হয়েছে যেগুলো তোমরা জানো না, কোনো রকম বইতে পাবে না, সেইগুলো একটু তোমাদের সামনে তুলে ধরার। 1.5 ঘন্টা তোমরা আমাকে সময় দিয়েছো, গতদিনে 1.5 ঘন্টা সময় দিয়েছো। মাস্টারজিতে ভর্তি হবে কি না হবে সেটা অনেক পরের কথা, কিন্তু এই 3 ঘন্টা যাতে তোমাদের কাজে আসে ভবিষ্যতে, শুধু আজকে না, লাইফ লং লার্নিং এর কথা আমি ভাবি। অর্থাৎ ভবিষ্যতে সেই কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ থেকে শুরু করে আরো পরে যাতে কাজে আসে, তার উদ্দেশ্যেই কিন্তু এই দুটো ক্লাস আমি নিলাম। হয়তো কয়েকজনের ক্লাসটা মাথার উপর দিয়ে গেছে, যাদের মাথার উপর দিয়ে গেছে তোমরা একটু আমাদের যে পিডিএফটা পাঠানো হবে পিডিএফটা পড়ো, প্রয়োজন হলে নিশ্চয়ই রেকর্ড পাঠানো হবে, সেই রেকর্ডটা দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এবং যে ক্লাসটা যারা আজকে খুব ভালোভাবে করেছো, তারা আজকে না হলেও আগামী দিনে যখন তোমরা ইন্টারভিউ ফেস করবে, বিভিন্ন কিছু যখন দেখবে প্রশ্নপত্র কেমন আসছে পরীক্ষায়, তখন কিন্তু আজকের ক্লাসের কথা একবার হলেও মনে আসবে। বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার, হ্যাঁ ম্যাডাম। এই পর্যন্ত আমি রাখছি, আমার ক্লাস এই পর্যন্ত আছে, এবার ওদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে। ঠিক আছে, আমি 1 মিনিট ওয়েট করছি তাহলে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আজকের গোটা ক্লাসে কি তোমাদের কোথাও কোনো প্রশ্ন বা কোথাও বুঝতে অসুবিধা আছে? যদি বুঝতে অসুবিধা থাকে, তোমাদের যদি 1000 বার বোঝাতে হয়, তাহলে আমি 1000 বার বোঝাতে প্রস্তুত আছি। হুম? বুঝতে কি অসুবিধা আছে? থ্যাংক ইউ। বেশ, তাহলে ধরে নিচ্ছি যে তোমাদের কোথাও কারোর বুঝতে অসুবিধা নেই। এবার স্যার বলুন। থ্যাংক ইউ ম্যাডাম। আমি একবার আপনার স্ক্রিনটা বন্ধ করছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আমি একটু শেয়ার করে দিচ্ছি যে আমাদের যে নেক্সট আমরা যে কোর্স করতে চাইছি দেখে নাও। দেখো স্ক্রিনটা শেয়ার করলাম, আশা করি দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। আমি একটু ছোট্ট করে বলে দিই, বেশি সময় নেব না আমি তোমাদের থেকে। প্রথমত যেটা বলার, যে এই কোর্সটা এনটিএ নেট জিআরএফ বা এনটিএ নেট ডব্লিউবিসি, সেটা অবশ্যই এখন আমাদের এর মধ্যে নতুন একটা চলে এসেছে পিএইচডি, সেটাও সবকিছুর জন্য মানে তোমাকে তোমার সাবজেক্ট যদি বাংলা হয় অবশ্যই বাংলা এবং ফার্স্ট পেপার দুটোই তোমাকে পরীক্ষা দিতে হবে। টার্গেট থাকতে আমাদের জুলাই নেট রয়েছে এবং ডিসেম্বরের যে নেট এবং সেট দুটোই। এখানে নেট এবং সেট অলরেডি সেট ডেট অ্যানাউন্স করে দিয়েছে, তোমরা বোধহয় জানো সবাই, যদি না জেনে থাকো জানিও। তো অলরেডি 2025-এর সেট পরীক্ষা কবে হবে তার কিন্তু নোটিফিকেশন অলরেডি কলেজ সার্ভিস কমিশন থেকে পাবলিশ করে দিয়েছে। যাই হোক, সব ক্লাসই সান্ধ্যকালীন মানে ইভিনিং টাইমে 9 PM থেকে ক্লাস হবে, 1.5 ঘন্টা করে ক্লাস থাকবে। যেমন ক্লাস করছো, যে ক্লাস থাকবে 9টা থেকে 10:30 পর্যন্ত, দুটো ক্লাস থাকবে সপ্তাহে, দুটো ক্লাসই রাত 9টা থেকে থাকবে, দুটো ক্লাস রাত 9টা থেকে থাকবে। গুগল মিটে ক্লাস হবে, যেমনটা তোমরা গুগল মিটে ক্লাস করছো, যেরকম ম্যাডাম ক্লাস করেছেন ঠিক এরকম। সপ্তাহে আগেই বললাম দুটো করে ক্লাস থাকবে। আর 23শে মার্চ রবিবার থেকে ক্লাস শুরু হচ্ছে, 23শে মার্চ রবিবার থেকে ক্লাস শুরু হবে। কোর্সের ডিউরেশন থাকবে 10 মাস। অর্থাৎ আবারও বলছি, আমাদের জুলাই নেট ডিসেম্বর নেট সেট দুটোই কভার হচ্ছে। অর্থাৎ এটা ডিসেম্বরের জায়গায় যদি জানুয়ারিতে হয়, যেমন এবছরও আমাদের জানুয়ারিতে পরীক্ষা হয়েছিল, নেট পরীক্ষা জানুয়ারিতে হয়েছিল, সেট পরীক্ষা যদিও ডিসেম্বরে হয়েছিল, নেট জানুয়ারিতে হয়েছিল। তো সেই পর্যন্ত সম্পূর্ণ লাইফ সাপোর্ট থাকবে এবং তার মধ্যে সম্পূর্ণ সিলেবাস কভার করানো হবে। ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, 1-to-1 লাইভ ইন্টারাকশন। এটা যদিও সবার জন্য না, এটা মূলত তাদের জন্য যারা অ্যাডমিশন নিয়েছো কিন্তু কোনো প্রোগ্রেস বোঝা যাচ্ছে না, মক টেস্টের মধ্যে সেরকম ভাবে কোনো প্রোগ্রেস নেই, বা এরকমটা যে অ্যাডমিশন নিয়েছো কিন্তু ক্লাসগুলো রেগুলার করো না, রেগুলার ক্লাসে দেখা যাবে, তো তাদের জন্য মূলত এই জায়গাগুলো। নেক্সট এই চলে আসছি, যে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং ভিডিও থাকবে, সাথে এফেক্টিভ পিডিএফ স্টাডি মেটেরিয়াল যেমনটা তোমরা দেখছো, এবং রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তুমি যখন খুশি যেভাবে খুশি অ্যাক্সেস করতে পারবে। পিডিএফ নোটস এর ক্ষেত্রেও আবারও বলছি, যেরকম ম্যাডাম শেয়ার করছেন ঠিক একই রকম, এর থেকে বিরাট কিছু বেশি, এর থেকে অনেক কম, এরকম কোনো কিছু থাকবে না, যেরকমটা দেখছো ঠিক এরকম ক্লাস হবে। প্রত্যেকটা ইউনিট, সাব ইউনিট, চ্যাপ্টার অতি ডিটেলসে ধৈর্যের সাথে ধীরে ধীরে ধরে ধরে একদম বেসিক থেকে জিরো থেকে ক্লাস করানো হয়। আমাদের এর আগে যারা কোনো ফার্স্ট পেপারে ক্লাস করেছো বা বর্তমানে ফার্স্ট পেপারে রয়েছে, যতটুকু যা ক্লাস হয়েছে বুঝতে পারছো। তা আমি আবারও বলছি যে আমরা এইগুলোকে মেনে চলি ভীষণভাবে, যে নাম্বার অফ ক্লাস বাড়ে কিন্তু কখনো জোর করে যাই হোক করে সিলেবাস শেষ করা হয় না। সম্পূর্ণ বাঙালি এক্সপার্ট ফ্যাকাল্টিতে ক্লাস হবে, তোমরা করেছো নিশ্চয়ই, আর সিলেবাস অতি দায়িত্ব সহকারে শেষ করা হবে। আনলিমিটেড মক টেস্টের সুবিধা থাকবে, আনলিমিটেড মানে আনকাউন্টেবল নাম্বার অফ মক টেস্ট, সাথে মান্থলি মক টেস্ট, সারপ্রাইজ মক টেস্ট, অফলাইন মক টেস্ট। অফলাইন মক টেস্ট মূলত আমাদের যখন ডিসেম্বরের যে সময়টা আসবে, মানে ধরে নাও অক্টোবরের পর পর হয়তো আমাদের অফলাইন মক টেস্টের সুবিধা পাওয়া যাবে। এর আগে পর্যন্ত অনলাইন মক টেস্টই কিন্তু মূলত থাকবে। কোর্সের ডিউরেশন 10 মাসের হলেও রেকর্ডিং ভিডিও, পিডিএফ নোটস এর ক্ষেত্রে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। এই 7টা কমিটমেন্ট যা যা করছি ঠিক এরকমই হবে, এর বাইরে কোনো কিছু না, যেমনটা যা বলছি ঠিক এরকম। নেক্সট যেটা বলা, অবশ্যই নেট ডব্লিউবি সেট তো বটেই, আদার স্টেটের বিভিন্ন সেট বা ইউনিভার্সিটি রেট বা আমাদের যে নর্থ ইস্টের যে স্লেট পরীক্ষা হয় সেই স্লেট পরীক্ষা এর মধ্যে কভার হবে। আবারও এখানে একদম স্পষ্ট জানিয়ে দিচ্ছি যে আমাদের প্রতিষ্ঠান কোনো রকম কোয়ালিফাই করানোর গ্যারান্টি নেয় না, যে নেট সেট কোয়ালিফাই করানোর গ্যারান্টি তুমি ভর্তি হলে পাস করে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, আমরা ওই গ্যারান্টি দিয়ে ভর্তি করি না। আবারও বলছি, আমি মহামানব নই, কারণ তুমি যেদিন পরীক্ষা দিতে যাবে সেদিন 2 আর 2 যোগ করে 5 বসে আসলে দায়িত্ব কার? যেদিন পরীক্ষা দেবে সেদিনকার ভাগ্য তোমার, আমার নয়। তাই এই গ্যারান্টি 0%। কিন্তু আমি এতটুকু বলছি, ম্যাডামও বললেন যে নিটের ক্ষেত্রে কম বেশি প্রায় 70%, আর ওদিকে সেটের ক্ষেত্রে যদি হয় তাহলে মোটামুটি কম বেশি 90% কাউন্ট হবে। আমি ধরে নিলাম যে ম্যাডাম হয়তো একটু বেশি বলেছেন,
তারপরেও বলছি কমন পাওয়া যায়। লাস্ট নেট পরীক্ষা যেটা হয়েছে সেখানেও ম্যাডাম ক্লাসের মধ্যে দেখিয়েছে যে কোন কোন জায়গাগুলো পড়িয়েছি, কেমন কি কোশ্চেন কমন এসছে। যাই হোক, আবারও বলছি যে হ্যাঁ কমন পাওয়া যায়, তবে যেটা বলার যে তোমার ক্ষেত্রে সেই মন মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের কথা মতো চলতে হবে। অর্থাৎ তোমার যে কম্প্রোমাইজ স্যাক্রিফাইসের ডিফিনেশনটা পাল্টাতে হবে, হ্যাঁ না এর ডিফিনেশন পাল্টাতে হবে। আগেই জানিয়েছি 23শে মার্চ আগামী রবিবার থেকে ক্লাস শুরু হবে। তোমায় কথা দিতে হবে তুমি তোমার সবটুকু উজাড় করে দেবে। আমি তোমাকে সাফল্যের স্বাদ পাইয়ে ছাড়বো, এটা যদি তোমার সফলতার দরজা হয় আমি তোমাকে এই পর্যন্ত পৌঁছে দেবো। দরজা খুলে ভিতরে ঢোকার দায়িত্ব তোমার। টোটাল 10 জনকে নেওয়া হবে, 11 জন ব্যাচে থাকবে না। নেট সেট যারা কোয়ালিফাই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এরকম টোটাল 10 জনকে নেওয়া হবে, 10 জনের বেশি কাউকে না। যারা পেমেন্ট করবে, পেমেন্টের ক্ষেত্রে কলিং, হোয়াটসঅ্যাপ পেমেন্ট সব ক্ষেত্রে এই নাম্বার। অর্থাৎ এখন থেকে যারা আমাদের সাথে জুড়ে যাচ্ছ, যারা অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই এই নাম্বারটাকে সেভ করে রাখবে, 9330372977। এই নাম্বারে পেমেন্ট, কলিং, হোয়াটসঅ্যাপ সবকিছু রয়েছে। নিরলস কঠোর পরিশ্রম বা স্মার্ট হার্ডওয়ার্ক করতে ভালোবাসো তারাই এসো। 4টে ইনস্টলমেন্টের সুবিধা থাকছে, কিন্তু তুমি যদি ওয়ান টাইম পেমেন্ট করো সেক্ষেত্রে কোর্স ফি একবারে অনেকটা কমে যাবে। ওয়ান টাইম পেমেন্ট করো সেক্ষেত্রে কোর্স ফি একবারে অনেকটা কমে যাবে। আমি কোর্স ফিতে চলে আসছি। পুরোটা বলে দিই। টোটাল যদি ওয়ান টাইম কোর্স ফি বলি 10 মাসের জন্য, 10 মাসের কোর্স ফি টোটাল 4,599 টাকা। এটা টোটাল 10 মাসের কোর্স ফি। কোনো রকম অ্যাডমিশন ফিস বা মান্থলি ফিস বা আদার্স কোনো হিডেন চার্জেস কিছু নেই। টোটাল 10 মাসের কোর্স ফি রয়েছে 4,599 টাকা, আদার্স কোনো কিচ্ছু নেই। আর তুমি যদি ইনস্টলমেন্টে যাও সেক্ষেত্রে কোর্স ফি বেড়ে দাঁড়াবে 5,799। সেক্ষেত্রে তোমার 4টে ইনস্টলমেন্টের সুবিধা রয়েছে, 4টে ইনস্টলমেন্টের সুবিধা রয়েছে। সেক্ষেত্রে কোর্স ফি বেড়ে দাঁড়াবে 5,799 টাকা। আগামী 23শে মার্চ রবিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। আর এখানে পেমেন্টের ক্ষেত্রে আগেই বলেছি এই নাম্বারে পেমেন্ট করতে পারো। সব ক্ষেত্রে একটাই নাম্বার দেওয়া আছে, 9330372977, একটাই নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে পেমেন্টের সব অপশন রয়েছে, গুগল পে, ফোন পে, অ্যামাজন পে, পেটিএম বা আদার্স যে কোনো ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো। এছাড়া এখানে গুগল পে, ফোন পে কিউআর কোড দেওয়া আছে, গুগল পে, ফোন পে কিউআর কোড দেওয়া আছে। সব ক্ষেত্রে অ্যাকাউন্ট নেম দেখাবে জুনিয়র মাস্টার, সব ক্ষেত্রে অ্যাকাউন্ট নেম দেখাবে জুনিয়র মাস্টার। এছাড়া যারা অ্যাকাউন্টে পে করতে যাচ্ছ সেক্ষেত্রে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, এই দুটো জিনিস লাগে অ্যাকাউন্ট পে করতে গেলে। দুটো জিনিস দেওয়া আছে, অ্যাকাউন্ট নেম, আইএফএসসি কোড, সব ক্ষেত্রে দেখাবে জুনিয়র মাস্টার। তুমি যেভাবেই পেমেন্ট করো না কেন সব ক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে তোমাকে দেখাবে জুনিয়র মাস্টার জি। ঠিক আছে, তুমি যে কোনো ভাবে পেমেন্ট করতে পারো, কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারো, যে কোনো ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো, বা তুমি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএস কোড দিয়েও তুমি কিন্তু পেমেন্ট করতে পারো। টোটাল 10 মাসের মোট কোর্স ফি 4,599 টাকা। আদার্স কোনো হিডেন চার্জেস নেই, কোনো অ্যাডমিশন ফিস, মান্থলি ফিস কোনো কিছু নেই। তোমার দিক থেকে মাইক্রোফোন ওপেন আছে, যদি কেউ কোনো কিছু বলতে পারো, কোনো কিছু জিজ্ঞাসা থেকে বলতে পারো। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ করি। মানে এরকম ব্যাপারটা না 20,000 টাকা কোর্স ফি, তারপরে এখন ধরে নাও হোলি অফার চলছে তার জন্য 50% ডিসকাউন্ট 10,000 টাকা। তারপরে আজকে যারা ভর্তি হবে তাদের জন্য আরো 50% ডিসকাউন্ট 5,000 টাকা। আর যদি এখনই পেমেন্ট করো আরো 500 টাকা ডিসকাউন্ট। আমি ওই এতে বিশ্বাস করি না। এই যা কোর্স ফি দেখছো এরপরে কোর্স ফি বাড়বে। যারা নেটের ফার্স্ট পেপারে ক্লাস করেছিলে, যদি কেউ এখানে থেকে থাকো, তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো দেখেছো যে ফার্স্ট পেপারের যে কোর্স ফি যেদিন ভর্তি হয়েছিল সেই সময় যা ছিল, পরে কোর্স ফি বেড়ে গেছে। আমাদের কোর্স ফি বাড়ে, অন্য জায়গায় কোর্স ফি কমে। ওরা ডিসকাউন্ট দেয়, আমরা ডিসকাউন্ট দিই না। এই ব্যাপারগুলো যদি তোমার মাথায় স্ট্রাইক করে তাহলে আমি বলবো আমি তোমার জন্য আদর্শ ব্যক্তি। আদারওয়াইজ সিম্পলি আমাকে ইগনোর করে যাবে। প্রচুর প্রচুর মহামানব রয়েছে পড়াচ্ছে, তোমার কাছে নাম্বার কম পড়ে যায় আমাকে বলতে পারো, আমি তোমাকে দিয়ে দিতে পারি। আর যদি কোনো কোশ্চেন থাকে এ সম্পর্কে বলতে পারো। আবারও বলছি টোটাল 10 মাসের মোট কোর্স ফি 4,599 টাকা। আদার্স কোনো মান্থলি ফি, অ্যাডমিশন ফি বা কোনো হিডেন চার্জেস নেই। এটাই টোটাল কোর্স ফি 4,599। ইনস্টলমেন্টে গেলে 4টে ইনস্টলমেন্টের সুবিধা পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু কোর্স ফি বেড়ে দাঁড়াবে 5,799 টাকা। আজ রাত্রের মধ্যে অবশ্যই 600 টাকা পেমেন্ট করে রেখে দেবে, অর্থাৎ যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট বলা আছে 600 টাকা পেমেন্ট করে রেখে দেবে। বাকি থাকছে তোমার 3,999 টাকা, যেটা তুমি 23শে মার্চ
যেদিন ক্লাস শুরু হচ্ছে সেদিন পেমেন্ট করে দিতে পারো। অর্থাৎ যেটা এককালীন বলছি সেটাও তুমি দুবার পেমেন্ট করছো। আজ রাত্রে 600 টাকা পেমেন্ট করে রাখছো, বাকি টাকা তুমি 23শে মার্চ রবিবার রাত 9টায় প্রথম ক্লাস, তার আগে পেমেন্ট করে দিলেই হবে। 23শে মার্চ রবিবার রাত 9টায় প্রথম ক্লাস, তার আগে পেমেন্ট করে দিলে হবে। আমার দিক থেকে মোটামুটি বলা বক্তব্য শেষ। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, যদি কারো কোনো কিছু জানার থাকে বলতে পারো। আমি বলবো এদিক ওদিক দেখো, ঘুরে এসো। তবে এমন না হয় যে অনেকটা লেট হয়ে গেল, এই যা যে তোমার মূল্যবান 1-1.5 বছর 2 বছর নষ্ট হয়ে গেল, আর সাথে অন্তত বেশ কিছু টাকা, মানে আমি বলতে পারি যে 4,599 টাকায় কলকাতা হাওড়া বাদ দাও, সারা ওয়েস্ট বেঙ্গলে কোথাও খুঁজে পাবে না যে 10 মাসের এন্টায়ার কোর্স ফি তোমার টোটাল ইয়ে হচ্ছে 4,599 টাকা। এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে কোথাও খুঁজে পাবে না। সেজো মেজো যেখানে যাও না কেন, বড়দের কথা বাদ দিয়ে দিলাম, সেজো মেজোদের কথা বলছি। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস আমি পাঠিয়ে দেবো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে অ্যাডমিশন সংক্রান্ত, যদি কারো কোনো কিছু জানার থাকে, তোমার দিক থেকে মাইক্রোফোন ওপেন আছে, চাইলে তোমরা আনমিউট করে কথা বলতে পারো। এবং লাইভ ক্লাসে এর পরবর্তীতে যখন ক্লাস হবে তখন পুরো ক্লাসটাই কিন্তু আনমিউট করা থাকবে, অর্থাৎ ক্লাসে তুমি টিচারের সাথে ডাইরেক্ট কমিউনিকেট করতে পারবে। অর্থাৎ আজকের পর থেকে আর ক্লাসে আমাদের মাইক্রোফোন মিউট করা থাকবে না। তুমি চাইলে টিচারের সাথে যে কোনো সময় কথা বলতে পারবে, যে কোনো সময় কথা বলতে পারবে এর পরবর্তীতে, আজকের পর থেকে। যেমনটা ফার্স্ট পেপারও দেখেছো, যে ফার্স্ট পেপারে আমাদের যখন ক্লাস চলছিল, ডেমো ক্লাস চলছিল, সেখানে মাইক্রোফোন বন্ধ ছিল। তারপরে এখন যেমন আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, সেখানে দেখো এখন আর মাইক্রোফোন বন্ধ করা থাকে না। তুমি চাইলে যখন খুশি যতবার খুশি টিচারের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যদি আর কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, আদারওয়াইজ আমি এটা এই পর্যন্ত রাখবো। আবারও বলছি, টোটাল 10 মাসের মোট কোর্স ফি 4,599 টাকা। আজ রাত্রের মধ্যে অবশ্যই 600 টাকা পেমেন্ট করে রাখবে। বাকি 3,999 টাকা 23শে মার্চ রবিবার রাত 9টায় প্রথম ক্লাস, তার আগে পেমেন্ট করে দিলেই হবে। যদি কোর্স ফি খুব বেশি হয় তুমি সিম্পলি ইগনোর করে যাবে। আর অবশ্যই এই নাম্বারটাকে সেভ করে রাখবে, 9330372977 নাম্বারটাকে সেভ করে রেখো। 9330372977 নাম্বারটাকে সেভ করে রাখো। এই নাম্বারে পেমেন্টের সব অপশন রয়েছে। পেমেন্ট করার পর ওই নাম্বারে পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে। 9330372977 ওই নাম্বারে পেমেন্ট করে ওই নাম্বারে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে রাখবে। যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারো, যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। তোমার দিক থেকে মাইক্রোফোন খোলা আছে, যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই তাহলে। আমি তাহলে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। অবশ্যই আজ রাত্রের মধ্যে 600 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। বাকি 3,999 টাকা সেটা 23শে মার্চ রবিবার রাত 9টার মধ্যে পেমেন্ট করে দিলেই হবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। তোমার দিক থেকে মাইক্রোফোন খোলা আছে। আশা করি আর কারো কথা কোনো কোশ্চেন নেই, তাই তো? চলো আমি এই পর্যন্ত রাখলাম। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।